এবার সামনে রয়েছে সে এই বিরতিতে যাওয়ার আগে বলি বাইরেতেই রয়েছে মানে জায়গা একজন আপনারা গিয়ে মানে চা খেয়ে ভেতরে আসুন। কিন্তু যে সিকোয়েন্সের আলোচনা চলছে সেই সিকোয়েন্সের ধরেই প্রশ্নটা কিন্তু রাখবে। আর সব আরেকটা জায়গা যেটা খুব ধরিয়ে দেওয়া সেটা হচ্ছে চড়া বার্তালাপ, পারস্পরিক বিদ্বেষ, ঘৃণা, অবজ্ঞা, অশ্রদ্ধা প্রদর্শনের এই উৎকট একটা সময় আসলে একটু শান্ত হয়ে ওদের কথা শুনি, কথা বলি, তত্ত্ববোধ দর্শন নিয়ে, অভ্যাস নিয়ে খড়গহস্ত না হয়ে একে অন্যকে পেড়ে ফেলার যে সংস্কৃতি বিরাজমান এই মুহূর্তে তার থেকে অন্তত ঘন্টা নয়, ঘন্টাখানেক নয়, ৪৫টা মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আবার নমস্কার জানিয়ে, সকলকে অভিবাদন জানিয়ে একটা দুজনের জন্য হাততালি ওদের প্রাপ্য। আমাদের ছোটবেলায় একটা জিনিস ছিল, সেই জিনিসটা কি বলতো, সেটা হচ্ছে খেলার আগে ক্রিকেট খেলার ট্রায়াল রান ছিল, ট্রায়াল বল ছিল। ট্রায়াল বলের একটা খেলা ছিল, দেবাশিস তিনি নিজেকে পরিচয় দেন ইন্ডিভিজুয়ালিস্ট বলে, তার নামের পর থেকে রায়টাকে ছেটে ফেলেছে। জয়রাজ ভট্টাচার্য বিন্দুমাত্র ব্রাহ্মণ্যবাদে বিশ্বাস করে না, কিন্তু ভট্টাচার্য লিখে দিয়েছে। প্রথম প্রশ্ন জয়রাজকে, ভট্টাচার্য রাখলে কেন? এর মধ্যে কি কোনো দর্শন লুকিয়ে আছে? আমি যে এলাকাটাতে থাকি, যে বলা হলো শরৎ একদম বাড়ির পাশে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকেছে অনেক নাম। ওই এলাকার ডেমোগ্রাফি যদি আমরা দেখি তাহলে ওখানে মুসলমান ধর্ম সম্প্রদায়ের বিশ্বাসী যারা মানুষ তাদের সংখ্যা বেশি। হিন্দু মানুষ যারা তাদের সংখ্যা কম। আমি লাগাতার যাদের সাথে বড় হয়েছি, খেলাধুলো করে, থিয়েটার করে, এই সমস্ত কিছুর মধ্যে সেই মুসলমান মানুষরা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই যে জড়িয়ে আছি আমরা, আমাদের দুজনের আইডেন্টিটি নিয়ে জড়িয়ে রয়েছে। এটাকে যদি আরো অনেকটা মুছে দিতে চাই তাহলে সেই মুছে দেওয়াটা আমার মতে এক ধরনের প্রিটেনশন, এবং সেটা খুব কাজেরও হবে বলে আমার মনে হয়। আমি ধর্মে বিশ্বাস করি না, আমি ঈশ্বরেও বিশ্বাস করি না, আমি একেবারেই নাস্তিক। কিন্তু আমার যে জন্মসূত্রে পাওয়া যে পরিচয় তার একটা ইতিহাস আছে, এই ইতিহাসটাকে আমি কোনো মতেই অস্বীকার করতে চাই না। এরকম টার্মোয়েলের সময় দাঁড়িয়ে তো আলোই করতে চাই। দেবাশিস, তোমার রায়টা তুমি ফেলে দিলে কেন? ফেলে দিইনি, প্রয়োজন মতো আবার নিয়ে আসি। অফিস কাছারি নানান রকম পরিবেশে আবার আমাকে যারা বেশি ভালোবাসেন তারা রায় যুক্ত করে দেন, আবার অনেক মানে কুমারও বসিয়ে দেন, মানে নানা রকম ভাবে রয়েছে। আমি দেবাশিসটা রেখে দিয়েছি, মানে বেসিকটা রয়েছে, যে যার মতো ইচ্ছা পেছনে লাগিনি। ভট্টাচার্য মশাই এবং রায় সাহেব দুজনকেই আমরা সঙ্গে নিয়ে আলোচনায় ঢুকে পড়ছি এবারে। থিয়েটারের ওদের দুজনেরই রসদ একটা সময় ওরা অন্তত ছোটবেলায় এটা রিয়েলাইজ করেছিল যে কোনো কারণে। এই যে ধারণাটাই উপনীত হলে তুমি প্রথমে তোমার কাছে কি আসে, সেটা দূর পর্যন্ত যাও, পুরো ট্রাঙ্কার গুলো ফেলে দিও, নাহলে আমি কথা বলতে পারবো। মোটামুটি ভাবে বলো যে হঠাৎ করে রিয়েলাইজ করলে, হঠাৎ করে নয়, আমি কিছুটা কথা বলেছি করে দিয়েছি, কি করে রিয়েলাইজ করে যে থিয়েটার ছাড়া আমি হয়তো থাকতে পারবো না, পাইলাম কিছু। আমি
বাস্তু ব্যাকগ্রাউন্ড আছে তো, মানে আমার সেটা তুমি একটু ধরিয়ে দাও। ওর জন্মটা হচ্ছে 1979, তাই তো? ও হাওড়া অঞ্চলের বাসিন্দা। ওই যে অঞ্চলের বাসিন্দা সেই জায়গাটার নাম বলা হয় বাজে শিবপুর। ছোটু একটা গরিব হোটেলে বাড়ি। বাবা মা, তার একটুখানি পরিচয়টা করিয়ে দিয়ে তুমি যদি বলো পরিবারের গঠনটা বোঝালে সেটা খুব মায়াবী একটা গঠন। সেটা খুব হ্যাঁ, মানে আমার বাবা, তার বাবা কিন্তু স্মৃতি নেই। মানে আমার ঠাকুরদা আমার বাবা চিনে কম বয়সে মারা গেছে, এবং সেটা ওই সময় ওই আমার বাবার জন্ম 1947 সালে। 1947 সালেই ওরা বাংলাদেশ থেকে এসেছে, খুলনা থেকে চলে আসে। সুতরাং বোঝাই যায় যে বাবা যখন আসছেন তখন বাবার 4 মাস 5 মাস বয়স, এবং আসার পরে এখানে আমার ঠাকুরদা বাবার বাবা তিনি মারা যাচ্ছেন। তারপরে চূড়ান্ত ফিনান্সিয়াল ক্রাইসিস, চূড়ান্ত দারিদ্র, তার মধ্যে দাঁড়িয়ে এরা বড় হচ্ছে। তো মানে আমিও সেই দারিদ্র একটা সময় পর্যন্ত আমি দেখেছি, এবং সেটা কোনো খুব রোমান্টিক ব্যাপার নয়, মানে সেটা একটা বাস্তব ব্যাপার। দেখেন, আমার বাবা মুখের কাজ করে, কুলির কাজ, ইনিশিয়াল। হ্যাঁ ইনিশিয়াল। ধর্মতলায় দোকানটাও আমি দেখেছি, ওই আপনারা দেখে থাকবেন এখনো আছে, এক্সিস্টিং। মেট্রো গলি, মেট্রো সিনেমার পাশ দিয়ে যে মেট্রো গলি, সেই গলি দিয়ে ঢুকলে দেখবেন পরপর কতগুলো কাঁচের দোকান আছে, আয়না, কাঁচ পাওয়া যায়। এই কাঁচের দোকানে আমার বাবা মুখের কাজ করে। তারপরে পিডব্লিউডি ক্যাজুয়াল লেবার নিচ্ছিল সেই সময়, বাবা নাম লেখা এবং এই রাস্তায় পিচ ঢালার যে কাজ, সেই কাজ বাবা করে। তারপরে ড্রাইভিং শিখে ওই রাস্তায় রোডসে, পিডব্লিউডি রোডসের যে ড্রাইভিং শিখে রোলার ড্রাইভার হিসেবে আমার বাবা কাজ করেছে। তারপরে পরীক্ষা দিয়ে, পরীক্ষা না দিয়ে ফাইনাল প্রফেশনাল। তো এই যে আমি এই পরিচয়টাকে আমি কোথাও নিজের কাছে এবং কারোর কাছে ভুলে যেতে দিই। যে আমি একজন লিটারেলি একজন মজদুরের ছেলে। আমি এই মজদুর কাবে এই পরিচয় আমি কখনো আমার থেকে ছেড়ে যা আমি একটু লুকিয়ে ফেলি, আমি একটু আড়াল খুঁজে নিয়ে ফেলে, আমাকে এটা কোনো অস্বস্তি দেয় না। আমি ওই জন্য বললাম যে আমি কোনো কিছুই আমি লুকিয়ে ফেলার চেষ্টা করি। আমি ভরচাচ্ছ এই জন্য লুকিয়ে ফেলতে চাই। জয়রাত, অনেক সময়টা যেহেতু সংক্ষেপ, আমি বলার চেষ্টা করছি যে আমার এই যে থিয়েটার করতে এলাম, এটা একটা বিশেষ দিনের কথা আমি বলবো, যেখান থেকে আমার বাবারা বেঁচে গিয়েছিলেন। কমিউনিস্ট পার্টি বলে একটা অর্গানাইজেশন ছিল এদের জন্য। আমি একটা বিশেষ দিন জানি, আমার তখন 10 বছর বয়স, 89 সাবদার মারা যান, এবং আমার বাবা ওই সকালবেলা খবরটা পেয়েছেন। তখন যখন ছিল না বিষয়টা, সব সঙ্গে সঙ্গে খবর পাওয়া যেত না। আসেন বাড়িতে এসে বসে পড়েন, বসে পড়ে বলেন যে এরকম মেরে ফেলুন, এতক্ষণ মেরে ফেলুন। তার আগে বাবা সাবদারকে চেনেন এমন নয়। এইটা কোথাও আমার কাছে একটা, এখনো আজকেও আমি দেখতে পাই সিকোয়েন্সটা, এটা আমার কাছে ড্রাইভিং ফোর্স, যে আমি কখনো থিয়েটার থেকে সরব না, আমি থিয়েটারে থাকবো। আমার একটা মানে থিয়েটারের সঙ্গে মানে কানেক্টেড ছিলেন না, ভালোবাসতেন না। একটা গল্প বলবো, পরে বলবো। আমার মনে হচ্ছে আবুলদা বলে গল্পটা একবার কারণ হচ্ছে সাবদারের প্রসঙ্গটা উনি জানতেন, সেইটা বললাম আমি যে বাবারা বেঁচে গিয়েছিলেন, কমিউনিস্ট পার্টি ছিল। আমার বাবা যেরকম বললাম মুখের কাজ করতেন, তারপরে রাস্তায় মিস্টারের কাজ করেছেন, কিন্তু শিক্ষার কোনো সুযোগ পাননি। তো উনি খুব চাইতেন আমি পড়াশোনা করি, তো পড়ি বলতে
স্কুলেতে পড়ছে, আমিও পড়ি। তা আমি বাবার কাছে বায়না করেছিলাম আমাকে একটা অরণ্যদেবের বই কিনে দিতে হবে, কমিক্সের বই কিনে দিতে হবে, কারণ সবাই তুলে ফেলেছে আর আমি তো ওই প্রত্যেকদিন আনন্দবাজারের জন্য আমাকে ওয়েট করতে হবে, ওইটুকু শুধু পাই। তো বাবা ঠিক আছে নিয়ে নেবো, এনে দিয়ে সন্ধ্যেবেলায় বাবা একটা বই নিয়ে এলো, কাগজের মোড়া। আমি কাগজটা পড়লাম এবং চূড়ান্ত হতাশ হলাম, বাবার উপর খুবই রেগেও গেলাম, তার কারণ বইটা ওই অরণ্যদেবের বইটা আবদ্ধ সুকুমার। এই যে সুকুমারের আবদ্ধ দিয়ে বললেন যে এইটা পর এটা অনেক বেশি, আমি তখন বিশ্বাস করি ওটা অনেক বেশি ভালো, কিন্তু এটা যে বাবা বিশ্বাস করতে পেরেছিলেন এবং বাবা যদি এনেছিলেন, এই যে শিক্ষাটা এটা তো স্কুলে পাননি, এটা শুধুমাত্র কমিউনিস্ট পার্টি ছিল বলে পেয়েছি। তো এটাই আর কি, সেইখান থেকেই যতটুকু এখানে খুব ছোট্ট একটা জিনিস আপনি বলেছেন, যেটা আমি বলে দিই। সুভাষিসদা কি আছো? হ্যাঁ, সুভাষিসদা জানেন আমি স্কটিশ স্কুলে পড়তাম, সুভাষিসদাও স্কটিশ স্কুলে পড়তো। স্কটিশ স্কুলে গৌরচন্দ্র সাহা বলে একজন ছিলেন সুভাষিসদার অন্যতম শিক্ষাগুরু। সেরকম ভাবে একজন ধরে বেঁধে মাস্টার মশাই কোনো না কোনো স্কুলে থাকতোই, জয়রাজের স্কুলেও থাকতো। জয়রাজ স্কুলটা যেমন বিকে পাল স্কুল। সুশান্ত দাস, বলছি সুশান্ত দাস বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনিও এই অ্যাক্টিভিটিসের মধ্যে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছেন, তাই তো? আমি যদি ভুল না, এছাড়াও সব সাবদার রাজনীতির কথাও বলবো। এই যে জায়গাটায় ও বেশি পরিমাণে কমিউনিস্ট পার্টিকে একটা বিভদ জায়গায় রাখে, এখানে বারবার বলছে কমিউনিস্ট পার্টির চর্চার মধ্যেই এই একটা কালচারাল জায়গা থাকে। আমি দেবাশিসের কথা কাছে যাবো, তার আগে ওর একটা বড় জায়গা আছে, সেটা হচ্ছে 6, 8, 9 সালে বিদেশ চলে যায়, মানে 6, 7, 8 বিদেশে চলে যায়। 9 সালে আবার টাকা ত্যাগ করে আবার 9 সালে চলে যায়। সেই গল্পে পরে আসছে। দেবাশিসের কাছ থেকে শুনে নি, দেবাশিসের জায়গাটা কিরকম? জায়গাটা মানে তোমার এই যে থিয়েটার করবো, ওই যে সাইকেল নিয়ে চলে গেলে বিভাসে লিখেছে যে তুমি আমাকে বলেছো যে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম, একটা বন্ধুর কাছে সঙ্গে দেখা করবো, অনেকটা দূরে গিয়ে তাকে বসে ঠিক করলাম, আমরা মানে থিয়েটার। এই যে মাথার মধ্যে একটা কুকুর করা, কি করবো? খুব একটা কিছু গভীর বিষয় ছিল না আমার ক্ষেত্রে। বাড়িতে বাবা থিয়েটার করতেন, সেই থিয়েটার আমার ভালো লাগতো না, যথারীতি পছন্দ হতো না। বাবার থিয়েটারও পছন্দ, দেখতে ভালো লাগতো, তার চেয়ে সিনেমা দেখতে ভালো লাগতো। অমিতাভ বচ্চনের প্রচুর সিনেমা দেখতাম, তখন নিকুল চক্রবর্তী সিনেমা দেখতাম, এই জন্য যাই হোক করে চলছিল। কিন্তু যেটা হলো যে একটা প্রেম করেছিলাম 18-19 বছর বয়সে, সেটাতে 8 মাসের মধ্যে চোট খেয়ে গেল। এই চোট খাওয়ার পর মনে হলো কিছু করতে হবে, দেখিয়ে দিতে হবে। তখন আমি ফ্রি হই, তখন ক্রিকেট খেলবো, ক্রিকেট প্র্যাকটিস করছি, ভালো লাগে ক্রিকেট খেলতে। ক্রিকেটে যে আমি একটা বিখ্যাত খেলোয়াড় হবো এরকম একটা স্বপ্ন দেখার সাহস আমার ছিল না, খেলতে ভালো লাগে। কিন্তু ওই চোট খাওয়ার পর মনে করলাম যে হাতের কাছে এটা রয়েছে, থিয়েটার রয়েছে, ভালো অভিনয় হতে হবে, ভালো করে থিয়েটার করতে হবে। তা আমাদের বাড়ির সামনে পুকুর, সেই পুকুরগুলো ফল দিয়ে প্রতিজ্ঞা করলাম যে থিয়েটার। তখন বাবা বললো, হঠাৎ করে খুব পাল্টানো মনোভাব কেন? এই থিয়েটার ভালো লাগতো না তো সিনেমা দেখতে বেড়াতি হঠাৎ? সে কথা মা না, আমি বললাম মাকে জিজ্ঞাসা করে দিই। মা বললো ঠিক আছে, করতে চাই করুন। ঢুকে পড়লাম। প্রথম দিকে বাবার দলে ঢুকেছিলাম, বাবার দলে 1 বছরের মধ্যে বাবার দল ছেড়ে দিলাম। বাবার নাটক ভালো লাগলো না, আমার আবার ওই মানে যেটা করবো সেটা ওই বেশি করে ইচ্ছা করে করবো। এবার বাবার দল সপ্তাহে 3 দিন বসতো আর সন্ধ্যাবেলা, তখনকার দিনে সব দলই তাই। বাবার দলটা রক্ত নাট্য সংস্থা বলে একটা জেলার দল ছিল, সমিতিটাও সেখানে গেছেন একবার। তারা ভালোই থিয়েটার করতো, মানে তখনকার সময় বাবা অভিনয় পত্রিকা বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলেন, প্রচুর সারা ভারত জুড়ে শো করেছেন। চেতনা ফেস্টিভ্যালে ওদের একটা কম্পিটিশন হয়েছিল, সেখানেও প্রাইজ পেয়েছে।
কিন্তু বাবার দলে যেটা হলো, আমি ছোটবেলা থেকে ছবি আঁকতাম, ছবি দেখতাম, ওটা আমার উৎসাহ ছিল। কিন্তু বাবার দলে 1 বছর আমি যখন কোনো কিছুতে ঢুকি তখন সেটাকে আমি খুব ভালোভাবে ঢুকি, মানে সেটা শেষ দেখে চাই, সেই জন্যই বোধহয় সম্পর্কগুলো টেকে। এবার কি হয়, আমি ওইটাই দেখতে দেখতে বুঝতে পারলাম যে বাবা ছবি বোঝেন, বাবা ভিজুয়াল এস্থেটিক্স জ্ঞান বাবার নেই যেমন, কিন্তু আমি বুঝলাম যে ওটা একটা ভিজুয়াল মিডিয়াম। ওই 1 বছরের মধ্যে আমার কাছে ক্লিয়ার হয়ে গেল একটা ভিজুয়াল মিডিয়াম, কারণ আমরা দর্শক বলছি, দর্শক মানে সে দেখছে, তাহলে বাবা শোনাচ্ছে কেন, শুধু বাবার কেন নজর শুধু অডিবিলিটির দিকে, কেন ভিজুয়ালস নিয়ে তুমি ভাবছেন? এটা আমার প্রথম কোয়েশ্চেন ছিল। সেই কোয়েশ্চেনটা আমি বাবাকে করি যে আমার নিজের মধ্যে চলত। কিন্তু আমি যখন অ্যাসেস করতে পারলাম যে এটা বাবার সাবজেক্ট নয়, বাবা ওই থিয়েটারটাই করতে চেয়েছেন যে বল আর থিয়েটার, কিন্তু কি হতো আমি তো তখন ভালো করে বুঝে দেখতে শুরু করলাম যে যখন অভিনয় দেখাচ্ছে, অভিনয় করে দেখাতেন তখন বেশিরভাগ ডিরেক্টর করে দেখাচ্ছে, আমাদের এখানে সংলাপ বলার অভিনয়টা প্র্যাকটিস ছিল, মানে সংলাপ পেলে সেটাকে কিভাবে বলবো, ক্যারেক্টারের ইন্টারনালাইজেশন বা মেথড বা বিয়ন্ড মেথড পদ্ধতি এগুলো সব অনেক পরে প্র্যাকটিসে এসছে। এই সংলাপ বলতে গিয়ে যেটা হয়, কান্না হাসি দুঃখ রাগ সবকিছুকেই একজন অভিনেতা ভয়েসে ট্রান্সফার করতে চায়। সবকিছুকেই একজন অভিনেতা ভয়েসে ট্রান্সফার করতে চায়, অর্থাৎ কান্নাটা অডিবিলিটিতে আসতে হবে, হাসিটা অডিবিলিটিতে আসতে হবে। কিন্তু আমি দেখছি জীবনে সবসময় কান্না বা হাসি অডিবল হয় না, সেগুলো অন্তর্গত থেকে না, এটা কোনো একটা এক্সটেনশন আমি কিন্তু পারলাম আমাকে, এটা হচ্ছে একটু এক্সটেনশন পর্বে এই কথাগুলো বলা যেতে পারে। মানে ওর বেসিক্যালি কিন্তু ইন্টারেস্টটা হয়েছিল বাবার থেকে, হ্যাঁ, বাবাকে দেখে দেখে। বাবার দল ছাড়া লাগে তুমি আমাকে ছেড়ে দিতে, তারপরে বাবার দল ছেড়ে দিতে। এর মধ্যে আরো কিন্তু আছে। ও স্কুলে ভর্তি হয়েছিল, একটা স্কুলে সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি হয়েছিল, সেই স্কুল থেকে বাসে উঠে অন্য বাড়িতে চলে গেছিল, সেখানে গিয়ে থেকেছিল, তারপরে একটা পাঠশালা টাইপের স্কুলে পড়েছিল, সেখান থেকে রামকৃষ্ণ মিশন, অনেক একটা ঘটনা আছে। আমি যেটা বলতে চাইছি, ওই যে তোমার যে ছোটাটা, সেটা কেন হয়েছিল? সাইকেল নিয়ে বেরিয়ে গিয়ে ছোটাটা কেন তৈরি হচ্ছিল? বন্ধু বান্ধবদের নিয়ে একটা গল্প। সাইকেলের কথা যেটা বলছো সেটা অনেকটা দূরের রাস্তা, তাই সাইকেল নিয়েছি। আর তখন আমাদের বাচ্চা সব সময় কি হতো, ছোটবেলায় আপনার গ্রাম মফস্বল বা শহরে তখন মাধ্যমিক পাস হলেই সাইকেল, আর মাধ্যমিক তখন ভালো রেজাল্ট করলে ব্যাংক থেকে একটা টাকা দিত, মানে বাবাও সাইকেল কিনে দেয়, ব্যাংকের ওই স্কলারশিপের টাকায় সাইকেলটা কিনেছে। সাইকেলটা নিয়ে শহরে আমার যে বন্ধুর বাড়ি সেটা ছিল গঙ্গার পাড়ে, আমি গঙ্গার পাড় থেকে অনেকটা দূরে থাকি। সেই গঙ্গার পাড়ে বাবার দল যখন ছেড়ে দিলাম তখন তো লড়াই ঘরে বাইরে, মানে আমার ক্ষেত্রটা কিভাবে পাল্টাচ্ছে দেখুন, প্রথমে প্রেমিকার সঙ্গে লড়াই দেখিয়ে দেবো, তারপর আবার বাবার সঙ্গে লড়াই দেখিয়ে দেবো, কাউকে যদি দেখানো যায় না, দেখাতেও পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই বাবাকে দেখিয়ে দিতে আবার তখন একটা দল খুলে ফেলতে হবে। তো দল খোলার জন্য বিশ্বস্ত বন্ধু বান্ধবের দরকার, 3-4 জন বন্ধু বান্ধব জুটিয়ে যে বাড়িতে সুবিধা আছে, যার একটা বাগান আছে, সেই বাগানে গিয়ে প্রচুর আমরা হাত পাই। এবং তখন সদ্য ওই থিয়েটারের ইন্টারেস্টেড করে বাদল সরকারের বইপত্র পড়তে শুরু করেছি। হ্যাঁ, তখন বাদল সরকার সেই মাইখানে থাকাকালীন ডিসিশন নিচ্ছেন না ওদের ক্লাবে যে ওনারা শুধু রিহার্সাল করবেন, শো করবেন না। আমি আমার বন্ধুদের বললাম সেটা একটা আদর্শের মতো, আমরা শুধু রিহার্সাল করবো, আমরা কোনো নাটক করবো। আমরা শুরু করে দিলাম ওই বাড়িতে থিয়েটারের দল খুলে থিয়েটার শুরু করে দিলাম। এই হচ্ছে থিয়েটার করার শুরু। তাহলে এর মধ্যে প্রচুর ঘটনা আছে, মানে দুঃখদায়ক ঘটনা আছে, সেটা আরেকটু পরে ঘটছে। ওর মায়ের প্যানক্রিয়াসে ক্যান্সার ধরা পড়েছিল, পাশে মারা যান, সেটা পরে আসছে এইসব কথা। ওর যেমন বন্ধু বান্ধব নিয়ে দল গঠনের একটা চেষ্টা ছিল, জয়রাজের কিন্তু একটা জায়গা ছিল, কিন্তু সেটা হচ্ছে পাড়া। তুমি এইখানে এসে
আরেকটা ইনফ্লুয়েন্সের কথা কিন্তু আমরা এড়িয়ে গেলাম বা মিস করেছি, দীপকদার ইনফ্লুয়েন্স এবং পাড়ার একটা ইনফ্লুয়েন্স। ওই যে দলটা যেটা আজকে তোমার দল হয়েছে, সেই কথাটা একটু বলো, কিভাবে গুছিয়ে উঠলে, কিভাবে তৈরি হচ্ছিল, তখন বয়স তোমার 5-6 বছর। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় বলতে যেটা বললাম যে আমার জিজ্ঞেস করলো যে আমার বাবার সাথে থিয়েটারের কোনো সংযোগ একবার ঘটেছে, একবার মানে এক সময় সেটা পাওয়া, সেটা হচ্ছে যে ওই তখন 60s লেট 60s ওই সময় কমিউনিস্ট পার্টির উপর তো তখন বিরাট আক্রমণ, প্রত্যাঘাত ইত্যাদি টালমাল শুরু হয়ে গেছে। সেখানে সাধারণভাবে যে নাটকগুলো হতো সেরকম হচ্ছে, নাটকগুলোর মোটামুটি গল্পগুলো একই রকম হতো। সেটা হচ্ছে যে কংগ্রেসি গুন্ডা এবং কংগ্রেসের পোষা পুলিশ, তারা আদর্শবাদী যুবক, তার বাবা মাস্টারমশাই এরকম একটা তাকে আক্রমণ করবে এবং তারা বিরোধ করবে। তারপর তারা মোটামুটি চেনা প্যাটার্নটাও ছিল, ওই একটা মুষ্টিবদ্ধ হাত নিয়ে একটা ফিল্ড শট আসবে, এখানে অভিহিত হচ্ছে, দেখানো হবে, এরকম একটা নাটক। সেই নাটক বাবা থিয়েটারের সাথে যুক্ত হয়। বাবা একটা কাজ পায়, বেসিক কাজ, সেটা হচ্ছে যে ওই যখন কংগ্রেসের গুন্ডারা বোম মারবে, গুলির আওয়াজ করবে, এইগুলো এই আওয়াজগুলো বাবাকে করতে হবে। তো ওইগুলো আমরা জানি অনেকগুলো ক্যাপ রেখে হাতে দিয়ে ক্যাপ কাটিয়ে মাইক্রোফোনের সাথে ধরে আওয়াজ করা। তো বাবা আশা করা চলে যাচ্ছিল, বাবাও জানে। তো ওরকম দৃশ্য এলো, দেখা গেল যে পাশে যে মাঠটাতে হচ্ছিল তার মাঝিটা পড়ে গেল। কারণ বাবা একটা ভূমি এবং মাছির পড়ে গেছে, অবদারিত যে মাছির পড়েছে সেটা মাছিওয়ালা বাড়ি, মানে সে বড় লোক বাড়ি, তিনি কংগ্রেসই করেন নিশ্চিতভাবে। তার নেতা বাহিনীকে এবং পুলিশ বাহিনীকে ডেকে পাঠিয়েছেন। তারপর নাটকটা লাইভ হয়ে গেল। ওই একটাই সংযোগ আমার, তার বাইরে মানে বাবার সাথে থিয়েটারের সংযোগ। এই ঘটনাটা দিয়ে আমরা তোমাকে বুঝতে পারছি। এইটা এবারে আমার পাড়াটা যেটা আমি বললাম যে মূলত শর্ট কলের পাড়া, তুমি যেরকম বললে গঙ্গা থেকে অনেক দূরে তোমার বাড়ি, আমার বাড়ি গঙ্গা থেকে বেশ কাছে, মানে দিদিটা ক্রস করলে এদিকে হচ্ছে গঙ্গা, আমি জাস্ট এখানে থাকি। এই জায়গাগুলো ছিল পুরোটাই চটকল, পুরোটাই জুটমি, তাদের জায়গা। এবং শরৎবাবুর কথা বললেন, আমার বাড়িটা একদম দারুয়া জায়গাটা তো শরৎবাবুর বাড়ি। কিন্তু আমাদের যদি কোনো ইনফ্লুয়েন্স থাকে আমাদের পরিবারের উপর, সেই ইনফ্লুয়েন্সটা হচ্ছে সমর মুখার্জির ইনফ্লুয়েন্স। আর সমর মুখার্জি হচ্ছে সেই মানুষটা যিনি চিঠি লিখেছিলেন যে শরৎবাবুকে এই মুহূর্তে এক্ষুনি কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হোক, খাওয়া যায় না। এই কোন সমর মুখার্জি? নাট্যকার সমর? কংগ্রেস পার্টি তিনি চিঠিটা লিখেছিলেন। এর বিরাট প্রভাব ছিল আমার পরিবারের উপর, আমাদের ওই এলাকার উপর, ওই এলাকায় স্ট্রাইক ইত্যাদি। তো তার মধ্যে দিয়ে বড় হওয়া, তার ফলে আমি অবধারিত ভাবে সেই সময় আমাদের যে নাটক করছে তার কোনো বাচ্চার পাঠ থাকতো, তাহলে আমি অবভিয়াস আমাকে দিয়ে যাওয়া হতো, আমি পাঠ করতাম। শুরুটা মোটামুটি ওইভাবে দীপক জেঠুর কথা বলা হলো, দীপক জেঠু আইপিদের সঙ্গে সেই সময় যুক্ত। এবারে মজা লাগে আমাদের করতে, আমরা দীপক জেঠুকে সেই মানে দীপক জেঠুই আমাদের সেই সময় দীপক চেতনার আলো আসছে। ওই এলাকাতে থিয়েটারের যে চর্চাটা সেইটা মূলত দীপক মুখোপাধ্যায়ের কারণেই ওইখানে। মানে দীপকদার বাড়িটা হচ্ছে একদম ওদের যে একটা গেট, একই উঠোন, দীপকদার দরজাটা এখানে, তার পাশের গেটটাই এখন ফ্ল্যাট হয়েছে। তা এই যে জায়গাটা, সেটা হচ্ছে একটা নাটকটা শুরু হচ্ছে কিন্তু দুজনেরই, একজনের যেহেতু একটা ঘাত প্রতিঘাতের ব্যাপার আছে, টেক্কা দেওয়ার ব্যাপার আছে, কিন্তু ভালো লাগাটা আছে, ওরও কিন্তু একটা ভালো লাগার জায়গা আছে। আমি আজকে ওরা এতটা বয়স পেরিয়ে এসেছে, একজনের 55, একজনের 50। আমার 55, ওর বোধহয় আমাকে 46। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আনন্দ কতটুকু বেঁচে আছে? থিয়েটার করা না, ঘটনা বেঁচে আছে, মানে পুরো দুরন্ত বেঁচে আছে। মানে
দারুণ। মানে এইখানে তুমি দেখো কি পরিমাণ অপোজিট করে দাঁড়িয়ে আছে ও। ও কিছুদিন আগে আমাকে বলেছে আমি থিয়েটার পড়া ছেড়ে দিতে পারি। ছেড়ে দিতে পারি না, ছেড়ে দিতে পারলে বাঁচি, ছেড়ে দিতে পারি। হ্যাঁ, এইবার এই অ্যান্টি পোলগুলো আমি জানতে চাই তোমার ভালো লাগা কেন বেঁচে আছে? তোমার ভালো লাগা নিশ্চয়ই প্রথম ভালো লাগা নয় যখন তুমি এই বোমা খাচ্ছ কমিউনিটি বাড়িতে গিয়ে বোমা মানে বাবার বোমটা আমার সাথে যারা কয়েকজন থিয়েটার করে তারা এখানে বলেছিল। আচ্ছা তো আমি তাদেরকে যখনই বলি তখন একটা কথা বলার চেষ্টা করি যে আমার দারুণ লাগে থিয়েটারে, কিন্তু আমি সেই কারণে থিয়েটার করি। আমার থিয়েটার করতে দারুণ লাগে, কিন্তু আমি থিয়েটারটা ভালো লাগে বলে শুরু করি। শুধু ভালো লাগে যদি থিয়েটারটা থাকতো তাহলে সেই ভালো লাগার উপরে অনেক ভালো লাগার জিনিস চলে আসতো। থিয়েটারটা আমি করি আমার নেসেসিটি, আমার জরুরি থিয়েটার করা। আবেগ আশ্রয় আরো বেশি করে যদি বলতে হয় আবেগ আশ্রয় সবটাই, কিন্তু প্রধানত যেটা সেটা কমিউনিকেশন। আমার মনে হয় কমিউনিকেট। হ্যাঁ, কমিউনিকেট করতে চাই, আমি কমিউনিকেট করতে চাই, কথা বলতে চাই, আমার কতগুলো কথা বলার আছে। রাদার আমি বলতে চাই যে আমার সাথে যারা থিয়েটার করে ওই জন্য বললাম যে আমাদের কতগুলো কথা বলার আছে, সেটা আমি থিয়েটার ছাড়া কোনো দিক থেকে কত ভালো করে বলে উঠতে পারি না বলে আমার আমি থিয়েটারটা করে সেটা সেগুলো বলে উঠতে পারি না। এইবারে তোমার এই প্রেমটা চলতে গেল কেন? থিয়েটার থিয়েটার কি সবাই প্রেম চটকে যাওয়ার সঙ্গে থিয়েটারের কোনো সন্দেহ নেই। প্রেম চটকে গেছে আর আমি থিয়েটার করতাম, ও থিয়েটারের প্রেম চটকে গেছে। কারণ হচ্ছে দেখুন, যে প্রেম চটকানো থেকে যা থিয়েটার হয় তার থিয়েটারে দিন চটকায়। আমার যেটা হয় মানে আমি তো বুঝতেই পারছেন না, আমি থিয়েটার যে খুব এমন একটা বয়সে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে থিয়েটার করবো, সেটা মানে খুব এখনকার ছেলেমেয়েরা খুব ভাগ্য, তারা ওই বয়সে যথেষ্ট ভালো ডিসিশন মেকার, কিন্তু আমি নই। আমাদের সময়ে জ্ঞান বুদ্ধি আসতে অনেকটা সময় লাগতো, বুঝতে পারছেন, 55 বছর বয়স, জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে 25 বছর লেগে যায়। আমি 20 বছর 21 বছর বয়সে যখন সিদ্ধান্ত নিচ্ছি থিয়েটার করবো, তখন অত চিন্তা না করে সিদ্ধান্ত নিচ্ছি। এবার একটু বড় হয়েছি যখন, ধরুন বছর 35-40-এর দিকে যাচ্ছি, আমি ক্রমশ বুঝতে পেরেছি যে আমি খুবই ইন্ট্রোভার্ট একজন মানুষ, এবং আমি মানুষের সঙ্গ, সত্যি বলতে আমার লজ্জা করে না, আমি মানুষের সঙ্গ তেমনভাবে পছন্দ করি। আমি বাড়িতে একা থাকতে সবচেয়ে বেশি কমফোর্টেবল, এবং মানুষের সঙ্গে কথা বলতে আমার একটা ক্লান্তি আসে। তার জন্য আমি ফোনেও দীর্ঘ সময় যারা কথা বলে আমি ভয় পাই ফোন করি, আবার এতক্ষণ কথা বলতে হয় ফোনে, আমি ভয় পাই। তার ফলে আমার যেটা সমস্যা হলো, এত মানুষকে নিয়ে থিয়েটারে চলতে হয়, তো ক্যারি করতে হয় বিপুল পরিমাণ মানুষকে। সিনেমা যেমন একটা প্রজেক্ট, একটা ইউনিট, আপনি ডিস্ট্রয় করে দিলেন, আবার ইচ্ছে মতো পরের প্রজেক্টে আপনার নতুন আর্টিস্টদের আপনি চয়েস করতে পারবেন। কিন্তু থিয়েটার মানে আপনার একটা শো সাকসেসফুল হলে পুরো ইউনিটটাকে আপনার ক্যারি করতে হবে, তাদেরকে নিয়ে রিহার্সাল দিতে হবে, তাদের সঙ্গে যেতে হবে, খেতে হবে, থাকতে হবে, মানে এটা একটা গ্রেটার পরিবার। আমি খুবই আমার তাছাড়া আমি বলতাম, আমার যদি কিছু হতো, যখন আমি লিখতে শুরু করলাম আমি বুঝলাম যে লেখাটা হচ্ছে আমার ভালো লাগার বিষয়। আমি যখন লিখতে শুরু করার পর আমি বুঝেছি, কারণ ঘর বন্ধ করে আমি যখন লিখি, ইনফ্যাক্ট আমি যখন লিখি আমি মশারিও তুলি না, আমার ভালো লাগে বেশ মশারির মধ্যে আমি আজকে প্রোটেক্টেড, কেউ মারাতে না, কিছু করবে না। যেমন এই ধরনের কোনো সভায় আসতে আমার সবসময় না ভয় থাকে যে আমি আবার কিছু বলে ফেলবো, কিছু শব্দ তৈরি হবে, ফেসবুকে আবার আমার নামে লিখতে, কি বলবো কে জানে। এইরকম ভয়গুলো লেখার সময় থাকে না। মশারির তলে আমি নিশ্চিন্তে অনেক ভেবে চিন্তে একটা শব্দের পর শব্দ বসে থাকে। আমি তোমায় ভাবছি জায়গা থেকে, তুমি বলছো যে মানুষের সঙ্গে মিশতে তোমার ভালো লাগে না, কিন্তু তুমি থিয়েটার দিচ্ছ, মানুষের কথা দিচ্ছ, মানুষের মুখে কিছু সংলাপ বসাচ্ছ, বানানো
বানানো হবে না, আমার নাটক দেখে বুঝতে পারবে সেই কথাগুলোই করা আছে। মানে ঘৃণার কথা, বিতৃষ্ণার কথা, আর বিরক্তির কথা। মূলত আমার ওরিয়েন্টেশনের প্রবলেম হয়। আমি এই যে যদি বলেন মানে যে আমি যে বিলং করি সেখানে আমি স্যাটিসফাইড নই, মানে আমার চারপাশ নিয়ে আমার কোনো তেমন স্যাটিসফ্যাকশন নেই। মানে আমার সেই জন্য কি হয়েছে হতে দুঃখ বলা কমে গেছে। তারপরে এবং আপনি আমার থিয়েটারগুলো, আমার নিজের লেখা থিয়েটার যদি আপনি দেখেন, আপনি ঘরের মধ্যে বাড়ির মধ্যে যদি দেখেন বা কল্পনার মধ্যে দেখেন, সেটা স্টাডি করলে আমাকে স্টাডি করে নয়, বা নির্জনতা বা ছোট ছোট বড়রা আমাকে স্টাডি করা বড় ব্যাপার না। আরে তোমাকে স্টাডি করা অত সোজা নয়। একটা মানুষ বইটা বার করে কবে দিয়েছে আপনার ভাষায় কিনতে হয়নি। এই বইটার মধ্যে তার সাথে নাটক আছে, একটা নাটকের সঙ্গে একটা নাটকের কোনো মিল নেই। এই ইন্টারভিউটা নিতে আসার জন্য আমি ওর ইউটিউবে যে কটা অ্যাভেলেবল নাটক সেগুলো দেখেছি। রাবণ দেখেছি, রাবণ রিলোডেড মধ্যে, আর একটা হচ্ছে ওই খুনের নাটকটা কি যেন, সব নাটকে আমার না সেই পাতা, একটি মেয়ে একটি মহিলা সহজ করে গল্প, সহজ খুনের গল্প, তার সঙ্গে ওদের যে নাটক আক্ষরিক, এখানে নেই। আক্ষরিক আমি দেখেছি, তাও আমি বন্ধ ঢুকিয়ে দিচ্ছি, কোনো মিল নেই। একটা নির্দিষ্ট ফিলোসফি প্রিচ করছে, বোঝা যায়। সেটা যে কোনো সমীক্ষার প্রাপ্যতাকে মান্যতা দিয়ে এবং নতমস্তকে স্বীকার করে নিয়ে একটা কথা বলছি, নতমস্তকে বোঝা যায়। ক্রেডিট করবেন এই জায়গায়, এই জায়গায় হাত করবেন। হ্যাঁ, মহিন চট্টোপাধ্যায়কে বোঝা যায়, মনোযোগকে বোঝা যায়, একটা বোঝা যায়। মানে আমি এই জায়গাটা আমি বোঝার জন্য না, বোঝা যায় মানে আমি একটু বলছি, বোঝা যায় মানে আমি বলছি যে উনি কোন হাতে কোন বিষয়টা বলছে। খানিকটা তুমি যে কথাটা বলছো আমি বলতে গিয়ে বললাম বা বুঝলাম যে কথাটা খানিকটা হলেও একটু অসত্যতা আছে বা অসারতা আছে। কিন্তু দেবাশিসের নাটক করে ধরো উড়ন্ত তারাদের ছোঁয়ার সঙ্গে আমি কিন্তু তার সঙ্গে আক্ষরিককে মেলাতে পারছি না, রাবণকে মেলাতে পারছি না। ওকে ধরা অত সোজা নয়। এই জায়গাটায় পরে আসবো। আমি একটা জায়গায় আসতে চাইছি, এটা হচ্ছে দুজনের কাছ থেকেই জানতে চাইবো, একজন যখন নাটকের জীবনে প্রবেশ করছে, একটা ক্রিকেটার যেমন একটা কোচিং এর মধ্যে দিয়ে যায়, একটা ফুটবলার যেমন যায়, সেরকম ভাবে একজন থিয়েটার পার্সনও কিছুটা পরিমাণে সেরকম যাওয়াটা উচিত। তোমার ক্ষেত্রে সেই জায়গাটা কিরকম ভাবে তৈরি হয়েছিল? জয় বললাম, আমি প্রথমে পাড়ায় শুরু করি, অল্প বিস্তর আইপিটি নাটকে বাচ্চাদের পাঠ থাকতে সেগুলো করতে শুরু করি। তারপরে আমি একটা মানবিকারের ফেস্টিভ্যালে সম্ভবত বা অন্য কোথাও হতে পারে, আমার সেটা মনে পড়ছে না, আমি একাডেমিতে নাটক দেখতে আসি। পদাতিকের একটা নাটক, সে নাটকটার নাম ছিল রামকাথা। নাটকটা আমার অতি কুৎসিত লেগেছিল এবং আমি মনে করি যে এরকম নাটক হওয়া উচিত না। আমি ব্যানিং এর বিরুদ্ধে, কিন্তু আমি মনে করি যে এরকম নাটক হলে সেটা আমাদের বাংলার যে রাজনৈতিক চেতনা, তাতে ওটা বাধা দেওয়া দর্শকের কর্তব্য। আমিও সে নাটকে বেশ বাধা দেওয়ার চেষ্টা করি, ওই নাটকটা যখন হচ্ছে রামকাথা। আর এটা হতে হতেই আমি আমার সিদ্ধান্ত করছি যে আমাকে পদাতিকে যেতে হবে। ওদের ওখানে সব থেকে ভালো ইকুইপমেন্ট আছে, সব থেকে ভালো অ্যাক্টিভিটিস আছে, ওখানে গেলে আমি ভালো শিখতে পারবো। আমি ওখানে বসে ওই রামকাথা বেশ বাধা টাধা দিই এবং তারপরে সপ্তাহখানেকের মধ্যে আমি পদাতিকে যাই নাটক শেখার জন্য। তখন শ্যামানন্দ জালানে বেঁচে আছেন এবং শ্যামানন্দ জালান একটা 2 বছরের থিয়েটার শেখার একটা কোর্স চালু করেছেন। আমি সেখানে
কিন্তু আমি এটাও নিশ্চিত ছিলাম যে আমি ওখানে থিয়েটারটা প্রবলেম রাজনৈতিকভাবে প্রবলেমেটিক, অন্তত ততদিনে রাজনৈতিকভাবে রীতিমতো হিন্দুত্ব সরাসরি। তো আমি সেটা ওখানে নাটক শিখি, যথেষ্ট শিখেছি। সেটা সুযোগ ছিল, কারণ ওদের আমাদের ফেসিলিটি, ওদের টাকা পয়সা সমস্ত দিক থেকে ওদের যথেষ্ট বেশি সুযোগ ছিল, সেখানে করি। পরে আমি চেতনায় আসি 97 সালে চেতনায় আসে। তখন চেতনায় গন্তব্য বলে নাটকটা হচ্ছে নরেন্দ্র আমার মানে তখন কোনটা সংস্পর্শ আসছো, চেতনার বিভিন্ন রকম তুমি যে কাজ, তোমার যে একটা ন্যাশনাল ট্যালেন্ট আছে যে তালবাদ্য প্র্যাকটিক্যালি পার্ট আছে নাকি, সেইগুলো নারিশ হচ্ছে, চেতনার গানের যে প্র্যাকটিস সেগুলো হচ্ছে, চেতনার নাচের সঙ্গে কিছুটা পরিমাণেও দেখাদেখির মধ্যে একটা চর্চা হচ্ছে, শরীর চর্চা হচ্ছে ইত্যাদি, এগুলো তো হচ্ছে। চেতনাতে সাধারণ সাথে ওটা করি, এবং তারপরে ওই সময় মুখোপাধ্যায় আবার মা নাটকটা রিভাইভ করে, মা যেটা ব্রেকড সেইটা রিভাইভ করেন। সেই নাটকে আমি পাবেল চরিত্রে অভিনয় করে, সেটা আমাকে শেখার জন্য অনেকখানি বড় ছিল। আমার ওই সময় ঝপ করে বলা যায়, সাধারণত যেটা হয় 99 সালে আমার প্রথমবার ফ্রান্সে যাওয়ার একটা সুযোগ, মানে চেতনা থেকে, চেতনা মালিক সংবাদ নিয়ে তখন ফ্রান্সের বোর্ড শহরে গেছে। আমি ততদিনে মালিক সংবাদে অভিনয় করতে শুরু করেছি, কখনো লেখে চরিত্রে, কখনো একই চরিত্রে, তারপরে কিছুটা দেখার সুযোগ বাড়ে, এইভাবে শিখতে। তারপরে ওর একটা জায়গা আছে, সেইটা তুমি একটু বলে নাও, তারপর ওর কাছে চলে যাবো। এটা হচ্ছে ওর 2006 ও ইংল্যান্ড চলে যায়, ইংল্যান্ড চলে যায়। ওখানে কি জন্য গেছিলেন তুমি? এই পিক্স আবার কথা রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি তখন একটা কমপ্লিট বক্স ফেস্টিভ্যাল ওরা অর্গানাইজ করছিল আরএসসি, শেক্সপিয়ারের সবকটা হবে। তো কিং সাপুলকে দায়িত্ব দেওয়া হয়, খুবই প্রথিতযশা নির্দেশক কিং সাপুল, তাকে দায়িত্ব দেওয়া হয় যে মিডসামার নাইটস ড্রিমটা করবেন, এবং উনি চাইছিলেন ওটা মূলত এই সাবকন্টিনেন্টের অ্যাক্টরদের নিয়ে করার জন্য। অডিশন করছিলেন, আমাকে অডিশনে আসতে বলা হয়, অডিশন করে প্রচুর মানুষ করে অডিশন করে, এবং আমি তারপরে হ্যাঁ উনি আমাকে যা জানিয়েছিলেন প্রায় 1000 থেকে মানুষ অডিশন করেছে বাংলাদেশে। তার মধ্যে থেকে 23 জনকে নেওয়া হয়, তার মধ্যে থেকে তোমাকে নেওয়া হয়। তো 7-8 নয় 6-7-8, তাই তো 6-7-8 ও বিদেশে কাটালো, বিদেশে বিভিন্ন পরিক্রমার মধ্যে দিয়েও গেল, গিয়ে ফিরে এলো। এইটা হচ্ছে ওর থিয়েটার প্র্যাকটিসের ইনিশিয়াল যে জার্নি সেইটা। এবার তোমার যে থিয়েটারের প্র্যাকটিসের যে জার্নি, তোমার তো এরকম একটা পঠন পাঠনের জায়গা আছে, বিভিন্ন জিনিসপত্র শেখার জায়গা আছে, সেটা কি করে তৈরি? যেটা হলো এই সালে আমি যখন নিজের দল তৈরি করলাম, কাজ করতে শুরু করার পর বাবার যা বইপত্র ছিল প্রচুর বই কিনেছি, বিদেশি প্রচুর বই। কিন্তু আমার যেটা হলো, আমি ওই খবর পেলাম যে বিবিসি লাইব্রেরি হচ্ছে খুব ভালো জায়গা, ইউসিস মানে ইউএসআইএস, আমাদের ইউনাইটেড স্টেটসের যে লাইব্রেরি, তো সেইগুলো খুব ভালো জায়গা। তো আমি দেরি করার ছিল না, তখন আমার মেম্বারশিপ করে নিয়ে, যেটা হলো ইউসিসটাতে রেগুলার যেতাম। তখন ইউসিসে আমাদের টিডিআর আসতো, ড্রামা রিভিউ আসতো, পারফর্মিং আর্টস জার্নাল আসতো, প্যাস, লন্ডন থিয়েটার কোয়ার্টারলি আসতো, এলটিকি। তাই এই সবগুলো ওখানে আসতো, এবং ওখানে গিয়ে আমি প্রথম জন গাসনারের ডিরেক্টরিয়াল হ্যান্ডবুক পেলাম, এবং ওখান থেকে রেফারেন্সে আমি আলেকজান্ডার টেক পেলাম। তার মানে ওখান থেকে ওখানে পারফরমেন্স শুধু মানে থিয়েট্রিক্যাল পারফরমেন্স নয়, ওখানে ডান্স থেকে শুরু করে কি বলবো, পেইন্টিং থেকে শুরু করে যাবতীয় আর্ট, ওটা একটা জগৎ খুলে দিল আমার কাছে।
তা ওইখানে যাওয়ার অভ্যাস এবং বিবিসি ওদের সঙ্গে কিছু কানেকশন শুরু হলো। প্রচুর বিদেশি নির্দেশক আসতেন যাদেরকে বিবিসি থেকেও আমার দলে, আমি দলটা করেছিলাম সেখানে পাঠানো। এরকম ভাবে অ্যাড্রিয়ান জ্যাকসন বলে কার্ডবোর্ড থিয়েটার কোম্পানির একজন ব্রিটিশ ডিরেক্টর এসেছিলেন, যিনি রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির ডিরেকশন দিয়েছেন। হ্যারল্ড ফার্নান্ডেজ ছিলেন জার্মানি থেকে। ওরা সব আমার বাড়িতে ছিল, আমাদের কাজ দেখেছে, আমার সঙ্গে দেখেছে। এবার এই কানেকশনটা যখন হচ্ছে, আমি তখন করতে করতে আমি ডিসিশন নিই যে আমি এই সময়ের বেস্ট ডিরেকশন কার, আমি তার সঙ্গে এখন কাজ শিখব। যখন আমি জংগাসনা করছি তখন 21 বছর সবে পা দিয়েছি বা এরকম, তখন আমি দেখলাম যে বিভাস চক্রবর্তীর নাটক আমার ভালো লাগছে। তখন একটা ছোট্ট জায়গা, সেটা হচ্ছে তখন ও প্র্যাকটিক্যালি কলকাতায় নাটক দেখাটা বেশি পরিমাণে চর্চা শুরু করলো। আমি বুঝতে পেরেছিলাম যে মানে আমাকে মানে পুরো নাটক দেখতে হবে, মানে পুরো সময়ের নাটক। মানে ছোট নাটক আমি অনেক দেখেছি যেগুলো কম্পিটিশন হয়, বা সেখানে আমি দেখেছি অনেক কম্প্রোমাইজ করছে। আমার না আর্টের প্রতি, ক্রাফটের প্রতি ভীষণ ঝোঁক ছিল। তারপরে একটা পুরো নাটক সুন্দর করে কিভাবে হয় সেটা দেখার জন্য যখন কলকাতা থিয়েটার দেখতে শুরু করলাম, বিভাস চক্রবর্তীর ডিরেকশন আমাকে মুগ্ধ করে। তখন বিভাসদাতা মুগ্ধ করে, সব ভালো ভালো প্রোডাকশন হচ্ছে। আমি এই যে দিলীপদা বসে আছে, ওদের পেছনে 1 বছর লেবার দিয়েছিলাম, বুঝেছিলাম। আর নিচ্ছি কাল নিচ্ছি করে এই দিলীপদা আমাকে প্রচুর ঘুরিয়েছে। বলে ক্রিস্টালি তখন ইয়ান, এবার দলে আমি তো জেদ করে আছি কি করে আমাকে ঢুকতে, আমার যখন জেদ হয় আমি করবো কি, আমি ঢুকবো। আমি তখন দেখলাম কি করতে হবে, সাইকেল বাচ্চাটাকে ধরে বাচ্চা মৈত্র আর মনীষাদি তখন ওদের সঙ্গে কাজ করতো। এবার বাচ্চাটাকে বললাম, বাচ্চাটা বলে তুই কি ব্যাপার বলতো, একদিন আমাকে জগবন্ধু স্কুলে দাঁড়িয়ে থাকতে দেখেছি, বিভাসের সঙ্গে কথা বলেছি। আমি ভাবলাম এইবার দিলীপটা ভেতরে ঢুকে গেলে, আমি বাচ্চাটা তখন ঢুকছি, বাচ্চাটা বলছে। আমি বললাম যে আমি এই বিভাগের সঙ্গে কাজ করি। বলে তুই কি বলেছিস? সেই জন্য বলেছি নিচ্ছে। তখন বাচ্চারা বললো দাঁড়ান, ব্যবস্থা করছি। আর মনীষাদি বললো বাহ ভালো ছিল, ওকে নিয়ে নয়। মনীষাদির একটা কি প্রচন্ড মায়া ফায়া হয়েছিল ওটা দেখে। তারপরে কিছুদিন পরে দেখলাম বাচ্চারা নিয়ে গেল, ঢুকিয়ে দিল। তখন আমি ওদের নাটকের মধ্যে ঢুকে পড়লাম, ভিড়ের মধ্যে। তখন মাধব মালচিকনার ভিড়ের মধ্যে ঢুকতাম, কোনো কথা নেই। মেলার ভিড় ওটা আমার জীবনের মানে সবচেয়ে আনন্দের সময় ছিল। এই মেলার ভিড়ে ঢুকছি আমি, কোনো ডায়লগ নেই, কিন্তু সেটা খুবই আনন্দের আমার কাছে। এবং তখন অন্য থিয়েটারের একটা বই, ওদের খাতা হয়, বই হয়, অন্য থিয়েটারের ডায়েরি। সেই ডায়েরিতে 25 দিনের শোটা যে আমার কাছে আছে, ওটা আমার কাছে বড়। অনেকে বুঝতে পারবে না, অন্য থিয়েটার প্রতি বছরে একটা করে ডায়েরি তৈরি করে, যেখানে তুমি লিখে রাখতে পারো, মানে আপনারা লিখে রাখতে পারেন এই দিনে রিহার্সাল আছে, এই দিনে শো আছে, এই দিনে ও কমিটমেন্ট আছে। এবং সেইটা সেটা যে যখন থিয়েটারে সে একদম পাবলিক করতে হয়ে গেল, আমি ডায়েরি দেওয়াটা পেয়েছি। মানে 21 বছর বয়সে আমি অন্য থিয়েটারের ডায়েরি আমার কাছে আছে। এটা আমার কাছে সবচেয়ে গর্বের একটা ব্যাপার ছিল। আমি চাইতাম মেট্রো স্টেশনে গিয়ে ডায়েরিটা দেখি, হয়তো বেশিরভাগ মানুষই দেখতে না, কিন্তু আমার এই আনন্দটা। এইখানে আমি দেবশিসকে একটা মানে কলকাতা টার্গেট করে আসলে যে আমি অন্য থিয়েটারের নাটক দেখবো, আমি বিভাস চক্রবর্তীকে দেখবো, এরকম না। বিভাস চক্রবর্তীকে তুমি চুজ করছো, সেই সময় তো অনেকেই বিরাজ করছে। তো এখন কোন জায়গা থেকে বিভাস চক্রবর্তীকে তুই চুজ করেছিস? আমি নন্দিকারের নাটক আমার ভালো লাগতো। আমার গৌতমদার ফ্যান হয়ে গেছিলাম দেখতে। দেশকতার নাটক, হ্যাঁ দেবশঙ্করদা তখন অতটা কমপ্লিট না, তারপরে হয়েছে দেবশঙ্করদা। কিন্তু ওই ফেরিওয়ালার মধ্যে বারবার দেখতে গেছি। কিন্তু আমার তো ডিরেক্টরিয়াল ঝোঁক, আমি বিভাসদাকে একটা কমপ্লিট ফ্রেম তৈরি করতে দেখছি, শব্দ দিয়ে, ছবি দিয়ে, মুভমেন্ট দিয়ে, অ্যাক্টিং দিয়ে, খুব ন্যাচারাল অ্যাক্টিং দিয়ে একটা কমপ্লিট যেটা আমি চাই দেখতে, সেটা আমি তৈরি করতে দেখছি। আমার কাছে আধুনিক থিয়েটারের চেহারা হচ্ছে, সেইটা যে বানিয়ে তুলছে তাকে আমার কাছ থেকে দেখতে হবে, এটা আমার টার্গেট হয়ে যাবে। তারপরে ওই 1 বছর যে আমি বিভাসদাকে ডিরেকশন দিতে বসে বসে দেখেছিলাম কাছ থেকে,
ওটা আমার জীবনের এখন একটা মানে ব্যাকআপ পয়েন্ট। এইখানে একটা ঘটনা বলেছিল, এটা মিস করলে সেটা হচ্ছে যে বাবার পরিচালনার ক্ষেত্রে, ওর বাবার পরিচালনার ক্ষেত্রে একটা জায়গা ছিল যে বাবা উঠে গিয়ে দেখিয়ে তখন আত্মগোপন নাটকটা হচ্ছিল অতিরিক্ত আহমেদ, কিন্তু আত্মগোপন নাটকটা হওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিজল নাটকটা বিভাসদা তৈরি করবেন বলে, রেডি করবেন বলে রিহার্সাল থেকে শুরু করেছিলেন, কিন্তু পরে কোনো কারণে সেটা ওখানে হয় বর্ত নাতি পরে হয়েছে। তো ও যেটা তফাৎটা খুঁজে পেল, আইডেন্টিফাই করে তো মানুষের একটা জিনিস চেতনায় থাকে, আমি যেটা দেখতে চাইছি, বিভাসদা করতে ও যে জিনিসটা দেখতে পেয়েছিল সেটাকেও আইডেন্টিফাই করেছিল, যে ওর বাবাকেও দেখেছিল ছোটবেলায় যে অভিনয় শেখাচ্ছে, উঠে গিয়ে দেখিয়ে ভাবভঙ্গি বলে দিচ্ছেন, কিভাবে শরীর করতে হবে বলে দিচ্ছেন। বিভাসদাকেও দেখছে যে একটা বসে থেকে, তাই তো তুমি বলতে পারবে। আমি বুঝেছিলাম মানে ডিরেকশনটা কি, বিভাসদা উঠে গিয়ে অভিনয় দেখাতে দেখিনি। বিভাসদা বসে আছেন, অভিনেতারা করছেন, বিভাসদা তার পছন্দের কথা বলছেন অথবা ইনস্টিগেট করছেন অভিনেতাকে, কিছু তার নির্দিষ্ট চাওয়া হচ্ছে, কোপ করছেন, মানে যেভাবে একজন অভিনেতাকে তার চোখে নিয়ে যাওয়া যায় সেটা বিভাসদা না দেখিয়ে করছেন। এটা আমাকে ফ্যাসিনেটিং ছিল, আমার মনে হচ্ছে এটাই করত, কারণ যখন একজন ডিরেক্টর দেখিয়ে দিচ্ছেন সব অভিনয়ই ডিরেক্টর কপি হয়ে যায় এবং অভিনেতা ডিপেন্ডেন্ট হতে পারছে না। এই অভিনেতাই যখন সিনেমা করতে যাবেন সেখানে একজন সিনেমা ডিরেক্টর কিন্তু ওই অ্যাক্টিংটা দেখিয়ে দেবেন, যখন তাকে নিজেকে তৈরি করতে হবে অ্যাক্টিং, সে কিন্তু তখন তার ডিরেক্টরকে সেখানে নেই। ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টর তৈরি হওয়ার জন্য ভালো ডিরেক্টর দরকার, সেইটা আমি দেখেছিলাম। এইখান থেকে ওর একটা পিরিয়ড আছে, সেই পিরিয়ডটা আগে না পরে আমার নিয়ে গেছে, রটস্কির একটা পিরিয়ড আছে, শ্রীনিকেতনিকে রটস্কি স্কুলের উপর একটা জার্নি আছে, সেটা কি আগে পরে? সেটা প্রায় ওইগুলো সব সময় আমি তখন ঘুরে বেড়াচ্ছি। সেই কথাটায় আমরা আসবো, আমরা আরো ইন্টারেস্টিং জায়গায় ঢুকতে পারি, সেটা হচ্ছে 2006 থেকে যে এই কটা বছর ও যে বিদেশে গিয়ে চর্চা করতে শুরু করলো, সেখানকার যে প্র্যাকটিসের যে রকম, তাদের যে ভিডিওর অ্যাক্টিভিস্ট, তাদের যে মেন্টাল সেটা কতটা আলাদা, ও কতটা পরিলক্ষ্য করেছে। আচ্ছা, তার আগে বলে নিই, আমাদের কিন্তু এখন 8:34, আমি হাফ দ্য সেশনেও আসিনি, আমরা এখানে শেষ করবো তো এইটুকু জায়গায় রেখে? বাড়ি যেতে হবে, সেটা আলাদা কথা, মানে এই বলটা পাওয়া নিয়ে খুব অসুবিধা। আচ্ছা ঠিক আছে, না অনেকে আছে তাদের তো বাড়ি যেতে হবে। থ্যাংক ইউ তোমরা যে এসেছো দেখেছো। আচ্ছা, আপনার যেটা স্লিপ এসছে, সেই স্লিপটা আমি কখন করবো না, এদের মূল জায়গাটা ছিল দর্শন। আমার মনে হচ্ছে যে দর্শনটা কিন্তু জীবনের মধ্যেই লুকিয়ে থাকে, কাজের মধ্যে আলাদা করে দর্শন যদি চিহ্নিত করে আমি ওই জায়গায় আমি মার্কসিস্ট, এই জায়গায় ভদ্রলোককে আমি গান্ধীজি করি, এইভাবে যদি জীবনের মধ্যে দিয়ে যদি যাওয়া যায়, ফ্লোয়ের মধ্যে দিয়ে এটাকে বোঝানো যায়। সেকেন্ড পার্টে এই জিনিসগুলো আছে, আমি জাস্ট একটা জায়গায় 6-7-8 এই ফেজটা বলছি, তোমাকে আরো কিভাবে ম্যাচিওর করবো, তোমার দেখাগুলো কি করে বলতে গেল, এটা সম্পর্কে বেশি বদলে গেল এরকম নয়। যেরকম দেবাশিস বলল যে সিদ্ধান্ত, একটা সচেতন সিদ্ধান্ত, দেখছি আমি যেটা মনে হচ্ছে আমার ঠিক সেরকমই। আমি এরকম যেটা দেখছি, দেখতেই আমার মনে হচ্ছে যে একই ইনফ্যাক্ট মানে আমি সেই সময় দুটো দলই কনসিডার করছি, একটা দল উন্নত দল, একটা দল ছিল। কারণ আমার মনে হচ্ছে যে এই দুটো দলে যেটা বলছো যে অর্থে ডিরেক্টোরিয়াল কাজের একটা ঠিক ধারাবাহিকতা পথে তারা দাঁড়িয়ে রয়েছে। একটা কারণে
ভালো ভালো ছোট যাদের লালদানি যে ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করছে। অরুণবাবুর ক্ষেত্রে একটা বড় দিক হচ্ছে যে মারির সংবাদ নাটকে উনি অভিনয় করছেন না, মারির সংবাদ নাটকে ডিরেকশনারি কাজ করছেন এবং পুরো দলে বেশ বেশ ভালো মানের অনেকজন অভিনেতা আছেন। বিপ্লব চক্রবর্তীর মতো অভিনেতা রয়েছেন, শিব শঙ্কর ঘোষের মতো অভিনেতা রয়েছেন, শক্তিশালী অভিনেতা। তার ফলে নির্দেশনার যে কাজটা, সেই কাজটার উপর আমার মনে হয়েছে যে সেই সময় এই অন্য থিয়েটার এবং চেতনা এই দুটো দলেই যথেষ্ট জোরদার ভাবে রয়েছে। আমি যখন বিদেশে গেলাম সেটা যেটা করবো সেটা এইটা নয় যে আমি একদম কমপ্লিটলি ডিফারেন্ট কিছু জিনিস দেখলাম বা কমপ্লিট ডিফারেন্ট কোনো আইডিয়া ওখানে গিয়ে পেলাম। আমার মনে হলো যে এখানে যে প্র্যাকটিসটা আমরা রিসোর্সের অভাবে অনেক সময় করে উঠতে পারি না, ওদের সেই দৈনতা নেই, তার ফলে অনেকগুলো জিনিস ওদের কাছে অনায়াস, যেটা আমাদের কাছে অনেক বেশি পরিশ্রম, অনেক কষ্টে। আর আমি একটা মানে আমি একটা অন্য ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, কি কথাটা আমি বলতে চাইছি, যতবার আমি দেখি তাপস সেনের সম্পর্কে কথা বলা হয় ততবার যেটাকে নিয়ে গ্লোরি হিসেবে রাখা হয় সেটা হচ্ছে যে তাপস বাবু দিনের কৌটো জুড়ে দিনের কৌটোর আলো দিয়ে উনি আলো করলেন। নিঃসন্দেহে এটা উনি ইনোভেটিভ হতে পেরেছেন, উনি দুর্ধর্ষভাবে সেটাকে এক্সিকিউট করতে পেরেছেন। কিন্তু শুধু যদি এটা নিয়ে কথা বলতে হয় তাহলে বুঝতে হবে যে এটা একের সাথে যেরকম গর্বের স্বাগত, কিন্তু একই সাথে সেটা যথেষ্ট অপমানের এবং দৈনের লজ্জার, যে কেন তাপস বাবুর মতন একজন ডিজাইনারকে দিনের পর দিন এটাই করে যেতে হলো। উনি শেষ দিকের বক্তৃতাতে বারংবার বলেছেন যে উনি এলসিডি নিয়ে কাজ করতে চান, যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে নিয়ে যে সারা পৃথিবীব্যাপী যে কাজ হচ্ছে উনি করতে চান। আমরা সে সুযোগ দিতে পারিনি, আমাদের থিয়েটার সেই সুযোগটাকে দিতে পারে। উনি একটা এক্সপেরিমেন্টেশন চালাবেন, সেই সুযোগ তিনি পাননি। তো আমাদের এটা একটা দৈনের জায়গা, যে আমাদের এটা মানে আমি মনে করি সুমন মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তীর মতন যারা থিয়েটারের ডিরেক্টর, দেবাশিসের মতন যারা থিয়েটারের ডিরেক্টর, তার আমি মনে করি যে তারা আন্তর্জাতিক মানের যে কাজ এই মুহূর্তে সারা পৃথিবীতে হচ্ছে সেটা করার হিম্মত রাখেন তেমন নয়, তাদের ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট নেই। ইভেন ও আমাকে বলছে যে এখানে যখন লাইট সোর্সের কথা তুমি জিজ্ঞেস করছিলাম, এখানে কতটা লাইট সোর্স হতে পারে ম্যাক্স টু ম্যাক্স, ও বলছে তিতুমিরে আমি 7টা লাইট সোর্স পেয়েছি। তার আগে লাইট সোর্স শুরু হলো যখন 20টা 30টা এরকম একটা জায়গায় ছিল, তোমরা তুমি কাট করতে, ও গিয়ে দেখেছে একটা প্রোডাকশনে 600 লাইট সোর্স, কমসে কম 250 থেকে 300 লাইট সোর্স। মানে ডিফারেন্সটা বোঝাতে পারছি তো। শুধুমাত্র স্টেজটা কি ইন্টারেস্টিং স্টেজ, এটা ট্রাস্ট স্টেজ বলে একটা কনসেপ্ট, এগুলো না বলতে চাইছি জাস্ট ট্রাস্ট স্টেজ বলে একটা কনসেপ্ট আছে। তুমি একটু বলো কি ট্রাস্টে কাজ করে এসেছি, এশিয়ার সবচেয়ে বড় ট্রাস্ট বিএনএতে বড়দের নাট্য একাডেমি দপ্তর, ওখানে আমি কাজ করে এসেছি, খুবই ইন্টারেস্টিং। তুমি একটু বলো। মানে আমি বলছি যে একই সাথে মানে এই অভিজ্ঞতাটাও বলবো আর একই সাথে আমাদের না পাওয়া অভিজ্ঞতাটাও বলবো। আমি বিশ্বভারতীতে একটা ওয়ার্কশপ করাতে যাই, সেখানে একজন কুয়ালালামপুরের একটি মেয়ে, সে আমার ছাত্রী হিসেবে কাজ করতে আসে, খুবই ভালো মার্শাল আর্টিস্ট। সে সেখানে কাজ করে, তারপরে সে অনেকদিন আমার বাড়িতে এসে থাকে পরে, মানে ওই ওয়ার্কশপের ছেড়ে তারপরে অনেকদিন আমার বাড়িতে এসে থাকে। সে আমাকে বলে যে তোমাদের থিয়েটারের এত বিকাশের কথা শুনেছি, বাংলার থিয়েটারের কথা বারংবার তোমাদের অন্য জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি, তো আমাকে কিছু থিয়েটার তাহলে দেখো। তারপরে অনেকগুলো থিয়েটার দেখা শুরু করি। 4-5 দিন বাদে সে সহজেই বলে যে আমি এবার একটু আমার একঘেয়ে লাগছে, একটু বোর লাগছে আমার, কারণ বেশিরভাগ জিনিসই হচ্ছে প্রসেনিয়ান এবং বেশিরভাগ জিনিসই ভীষণ নর্মাল, ভীষণ কথার ওপর প্রাপ্ত, যেটা দেবাশিস বলছিল যেটা আমাদের থিয়েটারে সেটা সমস্যার জায়গা। তো তারপরে সে আমাকে বলে যে আমাকে একটা ব্ল্যাক বক্স দেখা। আমার খুবই অসুবিধা হলো, কারণ কলকাতা শহরে কোনো ব্ল্যাক বক্স নেই, নেই কলকাতা শহরে কোনো ব্ল্যাক বক্স নেই। আমি সেটা লজ্জার মতো করে আমাকে বলতে হবে নেই। আমরা তো প্রচলিত অর্থে ব্ল্যাক, তোমরা জানো টেকনিক্যালি জানো, কিন্তু এগুলোকে ব্ল্যাক বক্স বলে চালানো হয় তো, মানে চালানো হচ্ছে, কিন্তু ওটা ব্ল্যাক বক্স নয়। মানে ব্ল্যাক বক্স ইজ আ কিউব যেটা প্রপার হাইট থাকবে
যেটাতে মানে আমরা যদি চাই তাহলে ওটা ইনভিজিবল করা যাবে, এতটাই বারের মাপ থাকবে উইথ অল দ্য লাইটিং অ্যাপারেটাস, আধুনিক লাইটিং অ্যাপারেটাস, ফ্যাসিলিটি, সাইড ফ্যাসিলিটিস এর দরকার সবটা। এবং ব্ল্যাক বক্সের সবথেকে বড় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে আমি ঠিক করতে পারবো নির্দেশক হিসেবে যে দর্শক কোথায় বসে যাবে, আর অভিনয়টা কোথায় হবে। এর কোনো সুযোগে আমাদের এখানে ব্ল্যাক বক্স যে চালানো হচ্ছে তার ইভেন আমাদের এরিনা কনসেপ্টও নেই, একটা মাত্র জায়গায় কিছুটা পরিমাণে ছিল ফিডব্যাক ছিল, সেটা একটু জানানো সঙ্গে সমস্ত প্ল্যাটফর্মস দেখতে ফলে একটা ব্যাপক ডিফারেন্সও দেখছি এখান থেকে। অমিতাভ, তুমি যেটা বলতে চাইছো যে রিডারের দর্শনের আলোচনা, তোমার স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে একটু বলবে, আমি তাহলে মনে রাখি। স্পেসিফিক প্রশ্ন না, আমি মনে কথা শুনেই পরিষ্কার মনে হচ্ছে সোজা কথা, সেটা হচ্ছে জয়রাজ বিশ্বাস করে, সবারই বিভিন্নভাবেই বিশ্বাস করে এই সমস্ত ফিল্ডের আসলে রাজনৈতিক, সেটাকে একটা পক্ষ নিতে হয় এবং সেভাবে যেভাবে করলাম যে মার্সেলে বলতে গেলে দেবাশিস বিশ্বাস করে এটা যদি জীবনের কথা বলে এবং জীবন যদি পূর্ণাঙ্গ হয়, রাজনীতি নিশ্চয়ই তার থেকে কম সময় থাকতে পেয়ে যাবে, কারণ জীবনের সব কিছুর ভেতরে একটা অংশ রাজনীতি, পুরোটাই। আমি তাহলে প্রশ্নটা এই দুটো দর্শনগত দিক থেকে দুটো একটু আলাদা। এইভাবে প্রশ্নটা যদি ঝামেলা বাঁধানোর একটা আমি দেখো একটা মাছকে ধরার জন্য না অনেক খুব খেলা দেখি, ও এই জায়গাটা প্রচন্ড আনকমফোর্টেবল ফিল। না না আমি একদম রাখছি অনেক সময় শিশু আসছে যে নাটক বাঁচা, নাটক লেখা, ইত্যাদি ক্ষেত্রে পুরো একটা দর্শন ভক্তি কাজ করে। তোমার ধরো তুমি একই সঙ্গে আপনি দিচ্ছ, একই সঙ্গে তুমি আনন্দ দিচ্ছ, এইটা যদি একটু তুমি বলো, আর তারপরে ওর কাছে কোন জায়গাটা বোঝাচ্ছিস। এই যে আমাকে বোঝার চেষ্টা করা হচ্ছে, এটাই মানব প্রজাতির সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। এত বোঝাবুঝির চেষ্টা কেন হয়? আমরা একই মানুষ, একরকম নই। আমার নিজের কাছেও সকালের আমি বিকালের আমি এক নই, আজকের আমি কালকের আমি এক নই। প্রতিটা অভিজ্ঞতা মানুষকে প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, নিজের সম্পর্কে অ্যাসেসমেন্ট পাল্টাচ্ছে, পরের সম্পর্কে অ্যাসেসমেন্ট পাল্টাচ্ছে, জীবন সম্পর্কে অ্যাসেসমেন্ট পাল্টাচ্ছে। মতবাদ সম্পর্কে স্থির হয়ে থাকবে এরকমটা আমার অন্তত হয় না। শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, কিন্তু আমি সমর্থক টাইপের মানুষ মনে দিয়েছিলাম। আমি কারো সমর্থক, আমার নিজেরও সমর্থন আমি সবসময় করে উঠতে পারি না, সমর্থন মানে পার্টি। এবার দর্শনের কথা যদি বলো, তুমি যে দর্শনগুলো পড়েছো, দেখেছো বা মিলিয়ে রাখতে চাইছো, তুমি একজন মানুষকে সেই দর্শনের মধ্যে কে নিয়ে ফেলতে চাও কি? না হলে তুমি আমার নাটকগুলো পড়ে দেখতে পারলে সেখানে একটা দর্শন তুমি পেয়ে। সেইখানে দর্শন হচ্ছে এখানে সমস্ত ভীতু এবং পরাস্ত মানুষের কথা আছে, সব ঘটনা। আমি নিজে মনে করি আমি একজন ভীতু মানুষ এবং সেই জন্য আমি গর্বিত। মানুষের সভ্যতা যা কিছু উন্নতি আজকে সেটা ভয় থেকে, না হলে মানুষ আজকে খোলা জায়গায় থাকে। আগে বাড়ি করে দরজা বন্ধ করে আটকেছে। ভয় একটা গুরুত্বপূর্ণ জিনিস। আজ ভয় যদি স্ট্রং না হতো তাহলে যুদ্ধ আটকানো যেত। ভয়কে স্ট্রং, ভয় সংশয়, এটা সভ্যতা অঙ্গ হওয়া উচিত, এটা আমার বিশ্বাস। এবং পরাস্ত হওয়ার ক্ষমতা থাকতে হবে। হেরে যাওয়ার ক্ষমতা যার নেই সে দুনিয়াকে হারিয়ে দেবে, এটা আমি বুঝতে পেরেছি। এটা আমার দর্শন। এবার তুমি যদি নির্দিষ্ট কোনো দর্শনের ছাঁচে আমাকে নিয়ে ফেলতে চাও, আমার প্রত্যেকটা দর্শনের আমার কিছু ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধা ইত্যাদি আছে। আমার বাবা, আমার পরিবার, আমার দাদু ফরওয়ার্ড, আমার ঠাকুরদা ফরওয়ার্ড ব্লক করতেন, নেতাজি জেলে গিয়েছিলেন। বাবা প্রাথমিকভাবে আরএসপি করতেন, পরে পারেননি, কারণ 6 বছর বয়সে পরে বাবা মারা যায়। তার ফলে আমাদের বামপন্থী ঘর, আমাদের পরিবারের সবাই আত্মীয় স্বজন। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি সমর্থক জীবন।
কারণ আমি আজ পর্যন্ত নিজেকে চিনতে পারি এবং আজ পর্যন্ত সভ্যতার সঠিক চেহারা কি হতে পারে এটা আমার কাছে পরিষ্কার নয়। আজ পর্যন্ত মানুষই আমার কাছে পরিষ্কার নয়। কোনো মানুষকে আমি কমপ্লিটলি বিশ্বাস করতে পারি না, অবিশ্বাস করতে পারি না। তার মানে মানুষের সঙ্গে আমার নিজের সম্পর্ক আমি কোনোদিন একটা স্থির জায়গায় নিয়ে আসতে পারি না। আমি আরো বলছি একটা কাউন্টার ফিলোসফি, আমি না ফিলোসফি না ওর ফিলোসফি ও কাউন্টার না তো আমি ফিলোসফি কাউন্টার ফিলোসফি। তো আমি যে জায়গায় আছে ফিলোসফি মানে শুধুমাত্র পার্টিজান হতে হবে, সমর্থক হতে হবে এই কথা বলছি। ফিলোসফি হচ্ছে তোমার বেস, তুমি কিভাবে দাঁড়িয়ে আছো। যে ইন্ডিভিজুয়ালিস্ট বলছো সেটা একটা সময় ফ্রান্সে এরকম একটা চর্চা হতে হবে ইন্ডিভিজুয়ালিস্ট ফিলোসফি, সে বাদ দাও। কিন্তু আমি যে জায়গাটায় আসতে যাচ্ছি উল্টো দিকে দাঁড়িয়ে তোমার জায়গাটা এই বিপুল না কি দিকে দিকে সমর্থন করো কি ফ্রেম করে দিলেন। উল্টো দিকে দাঁড়িয়ে যদি থাকি তাহলে তো সমর্থন করবে। আমার মনে হয় ওর নিজের ফিলোসফিটা মনে আমাকে নামটা দেখতে হবে বাইরে দেবাশিসের কথা একটা জায়গায় প্রভূত সমর্থন হচ্ছে যে যেটা সমর্থন করাটা কাজের কাজ। এমনকি যে কাজের কাজ আমাদের কাজ। কারণ আমি যে তাদের কিছুটা প্রত্যয় তাই শেখায় যে বৈপরীত্য এবং সংঘর্ষে বিকাশ তার তাৎপর্য তাৎপর্য বিকাশ আর আরো যে অর্থ সমর্থনের কথা বলা হতো মানে একটা দল, একটা গোষ্ঠী, একটা পার্টি, একটা ক্লাব, এই যে সমর্থনের কথা বলা হতো এই কথাকে আমি একটা কোর্স করতে চাইব। কারণ আব্দুল কাজ বলে একজন লেখক, তার আমার লিখে গেছে ওই লাইন, সেটা হচ্ছে সমর্থন সাময়িক, বিরোধিতা আবহমান। তো আমার যাবতীয় সমর্থন হচ্ছে ওই ওই সাময়িক বিরোধিতাটা আবহমান, বিরোধিতা চিরকালীন, বিরোধিতা থাকবে, বিরোধিতা আছে বলেই যাবতীয় ব্রডার স্কেলে জাস্ট এই কথাটা জানতে চাইছি, তুমি একটু ফিলোসফি আছে ফিলোসফিতে বিশ্বাস করো, যখন তুমি বিরোধিতা করছো খোদ রাষ্ট্রকে, সেই বিরোধিতা কি সহ্য করে রাষ্ট্র? তুমি যখন বিরোধিতা করছো খোদ রাষ্ট্রকে, রাষ্ট্র কি সেই বিরোধিতা সহ্য করে? অনেক বড় অনেকটা বড় বিষয়। এক হচ্ছে যে রাষ্ট্র আমাকে খুব বাধা দেয়। আজকের এই সর্বগ্রাসী রাষ্ট্র পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে, মানে সেখানে সে প্রায় যা চায় তাই করতে পারে। এই যে আপনি বলছিলেন না থিয়েটার করে আমি থিয়েটার করে বলতে আনন্দ, প্রচন্ড আনন্দ, কিন্তু আনন্দ পাওয়ার জন্য থিয়েটার করি, করতে গিয়ে আনন্দ পাই। তার একটাই কারণ, যে বললাম যে বিরোধিতা আবহমান। হ্যাঁ বলা, রাষ্ট্র তো সম্মতি চায়, রাষ্ট্র চায় সম্মতি, এবং সেই কারণে সে সম্মতি নির্মাণ করে, নানা রকম তার অ্যাপারেটাস আছে, সেই দিয়ে সে সম্মতি নির্মাণ করে। এই সম্মতি নির্মাণের যদি পার্ট হই, আমি যদি হ্যাঁ বলায় পার্ট হই, সেটা আর্ট নয়, সেটা বিজ্ঞাপন। আর্ট তৈরি হয় ঠিক তার উল্টো দিকে থাকে। আর্টের একমাত্র কাজ হচ্ছে ডিসেন্ট তৈরি করা, কনসেন্ট তৈরি করা। কনসেন্ট তৈরি করা হচ্ছে রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের পেটোয়া বুদ্ধিজীবীদের কাজ, রাষ্ট্রের পেটোয়া কবি, সাহিত্যিক, শিল্পী, নেতা, মন্ত্রী, তাদের কাজ। তার মানে তুমি যেটা বলতে চাইছো যে একদম থিয়েটার করতে গেলেও অ্যাক্টিভিস্ট হতে হয়, সেটা কি? আবারও আমি মানে এগুলো অনেকটা বড় বড় কথা, মানে আমি ওই যে বললাম না, আমি
ঊননব্বই সাল আমার জন্য একটা দিক নির্দেশ করে দিয়েছে। সাবধান মারা যায়, আমি এই জায়গা থেকেই বললাম আমি তার 15-20 দিনের মধ্যে কলকাতা শহরে মালা হাসমিরা আসেন, সুদান রেস্টুরেন্টে মালা হাসমিরা আসেন এবং জায়গায় জায়গায় তারা করতে শুরু করে এই মাল্লাবর নাটকটা। তার মধ্যে আমাদের ওই চড়া বস্তিতেও তারা এই নাটকটা করে এবং এখনো ওই চড়া বস্তিতে এখনো যেগুলোতে ঢুকলে এই চড়া বস্তিতে ওই একটা ব্যাগ রয়েছে, একটা বিরাট ব্যাগ জঞ্জাল আস্তাপুর। হ্যাঁ, ওই আস্তাপুরটা রাতারাতি ওই এলাকার মহল্লায় যারা জুটবিল বলকা, তখনও জুটবিল ছিল, জুটবিল বলকা তারা সারা রাত ধরে ওটাকে একটা ময়লা ফয়লা সব সরিয়ে ফেলে একটা পাতাতন তৈরি করলো। তারপরের দিন সকালবেলা ওখানে ওই জঞ্জালের ওই ব্যাগটাই স্টেজ, ওটার উপরে পারফর্ম করা হচ্ছে মোল্লাবর নাটক। হ্যাঁ, নাটকটা কখন শুরু হলো ওই কদিন আগে শ্রমিকদের একটা বক্তৃতা শুনতে গেলাম, সেখানে রক্তকরবী নাটকে বলা হয় না এই জঞ্জালের মধ্যে রক্তকরবী ফুটেছে, ওটা আজকের রক্তকরবীকে যদি আমাকে কোথাও কানেক্ট করতে হয় তাহলে ওইটাই হচ্ছে রক্তকরবী, যেখানে ওই জঞ্জালটা তার একটা ট্রান্সফরমেশন জঞ্জালের ব্যাগটা একটা সাদ্দার হাসমি নেই, কিন্তু সাদ্দার হাসমিকে জীবন্ত করে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। এটা কোনো স্পিরিচুয়াল কথা বলছি না, এই যে জীবন্ত আপনি বেঁচে উঠছে। এই যে তোমার এই যে বলাগুলো, এই বলাগুলোর মধ্যে তুমি থিয়েটারে কনসিয়াসলি রাখতে চাও অথবা এসে যায় তোমার মধ্যে, আবার তুমি ফ্ল্যাট দিয়ে ব্যবসায়ের জন্য রাস্তায় হাঁটো। আমি উল্টো দিকে যদি উল্টো দিকে আমার উল্টো দিকে বসে আছে, উল্টো দিকে যদি আমি দেবাশিসকে দেখি, দেবাশিস কিন্তু এই কোথায় ও যেভাবে বিভিন্ন সামাজিক আন্দোলনের পথে বারবার এসেছে, একজন থিয়েটার বা নাট্যকর্মী হিসেবে দেবাশিসকে আমরা সেই অর্থে দেখিনি। আমি ওকে ডিসকার্ড করছি না, কোনো কিছুই করছি না, ওর অবস্থানটা আমি জানতে চাইছি। পরিষ্কার আমি জানি, আমি একবার রাস্তা নামলে রাস্তা থেকে বাড়ি ফিরতে পারবো, মানে আমি নিজেকে চিনি। আমি যদি সত্যি রাস্তায় নামতাম তাহলে আমার যে মেন্টালিটি, তাহলে আমি আর্টের মতো শৌখিন কাজে ঢুকতে পারতাম। এটা আমার চয়েস, আমি আর্টের মধ্যে দিয়ে আমার যা পড়ার করব। ছোটবেলায় আমি সচেতনভাবে সিদ্ধান্ত নিতাম আমি রাস্তায় নামবো না, আমি রাজনীতি করতাম সরাসরি। আমার যেখানে ফিল্ম আমি সেটা দিয়েই কাজ করব এবং এটা সারা জীবন করব। এবং তাতে যদি কারো মনে হয় যে তোমার বাড়িতে যখন সমস্যা হবে তখন রাস্তায় যদি কেউ আজ পর্যন্ত 54 বছর, আমার 55 বছর বয়স হয়েছে, আমি কখনো কাউকে গিয়ে আমার জন্য কিছু করার জন্য দেখি মানে সেই ইন্ডিভিজুয়ালিজম আমার থিয়েটার দেখে আমাকে বুঝতে হবে আমি কি বলতে চাইছি, ওটাই আমার কমিউনিকেশন। মানে এই ইন্ডিভিজুয়ালিজম কি তুমি রিচ করতে চাও, এটা বলতে চাও? আমি পৃথিবীতে আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি, কাউকে আমি কিছু শেখাতে চাই। আমি আমার নাটক দিয়েও কিছু শেখাতে চাই। আমি আমার নাটকের মধ্যে জ্ঞান রাখা বন্ধ করে দিয়েছি, আমি কোনো জ্ঞানের কোশ্চেন রাখি। আমার মনের মধ্যে যে সমস্ত কিছু হচ্ছে সেই সমস্ত আমি মুখে বলে বোঝাতে পারবো না বলে আমি আর্ট প্র্যাকটিস করি। আমার নাটকে তাই আসে যেটা আমি মুখে বলতে পারি। সেই এমনকি আর্টটা যখন তৈরি হয় তখন সেটাও যে কি হলো সেটা আমার পুরোপুরি বোধগম্য হয় না। তার ফলে আমি কি বলতে চাই সঠিকভাবে সেটা আমি নিজেও জানি না। আর্টের মধ্যে যেটা বেরিয়ে আছে সেটা আমার মনের ভেতরের অবস্থান, সেটা সম্ভবভাবে আমার নিজের বোধকে আমি বুঝতে পারছি সেটাও। তারপর আমি কিছু প্রিচ করতে চাই, আমি কোনো লোকশিক্ষা দিতে চাই না। সেখানে জয়রাজ থিয়েটার কি এরকম কোনো সোসাইটির মানুষকে লালন করতে পারে, তার মানসিকতাকে প্রভাবিত করতে পারে? থিয়েটার বা থিয়েটারের মানুষ কি সমাজের অন্য মানুষ যারা ধরো মঞ্চের ওপারে বসে আছে, মানুষ তাদের ভাবনা চিন্তাকে কি প্রভাবিত করতে পারে, লালন করতে পারে?
মানে সেটা তো সব কিছু ইনপুট করতে পারে, মানে যেমন মানে কিরকম মানে খুব খুব খেলো, খুব তামাশার শুনে যদি আমি বলি, নানা পার্টিকুলার একটা সংজ্ঞা আছে, এই মঞ্চরা আপনি করিয়ে যাওয়া না, মানে সেগুলো একটা পরিবর্তন করেছে। একদম। এবারে ব্যাপারটা হচ্ছে যে মানুষের সাথে অন্যগুলোর একটা তফাৎ রয়েছে। আমি একটু আগে যে কথাটা বলছিলাম, মানুষ বাকি সব থেকে মানুষ একটা জায়গায় আলাদা, সেটা হচ্ছে বাকি সমস্ত প্রাণী যা কিছু রয়েছে তা জগৎকে যেভাবে পায় সেভাবে অ্যাকসেপ্ট করে। মানুষ একমাত্র যে সেটার সাথে কনফ্রন্টেশন, সেটার সাথে কখনো আপোষ করে, কখনো রক্ষা করে, কখনো তাকে পাল্টানোর চেষ্টা করে, ট্রান্সফর্মেশন একমাত্র মানুষ। তবে মানুষের ক্ষেত্রে একটা কনসিয়াস প্রসেস, সচেতন, মানে ও চাক বা না চাক, আমি বলছি ওর দেবাশিস চাক বা না চাক কমিউনিকেট করো, ও একটা জিনিস কমিউনিকেট করলো আর আমি সেটা শুনলাম, আমি তো নাম, তাহলে ওটা যদি কমিউনিকেটেড হয় তাহলে মানে ও যেটা বলছে যে ও এক নদীতে দুবার চান করা যায় না, তাহলে ওরও কিছুটা বদল ঘটে যায় ওটা কমিউনিকেট করে। আর আমি ওদের রিসিভিং এন্ডে যখন বসি, আমি যখন রিসিভ করি তখন আমারও কিছু বদল ঘটে যায়। ওই বদল ঘটে যাওয়াটা ওই রেসিপ্রোকেশনের মধ্যেই আসলে আর্টটা রয়েছে, ওটাতে একটা চেঞ্জ হয়, ওটাই ট্রান্সফরমেশন। ওই জন্যই আমরা আর্ট প্র্যাকটিস করি, ওটাই আর্ট, ওটাই সেটা তুমি বলছো। ধরো আজকে ভারতবর্ষের সিচুয়েশন আর কি, সেটা তুমি কি মনে করো যে থিয়েটার এর রিফ্লেকশন দিতে পারছে? আমি কোনো পক্ষ না নিয়ে বলছি, তোমার অ্যাসেসমেন্ট কি? ধরো আজকে ভারতবর্ষের একদম মানে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, মানে তুমি যে কোনো পশ্চিম উত্তর পূর্ব সব এগিয়ে বলছি। আজকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওয়িস্টের জেনারেল সেক্রেটারি ভারতবর্ষের মিলিটারিদের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজকে মানে আজকে নিউজটা ডিসক্লোজ হয়েছে, খবরটা দেখেছি, আজকে নিউজটা ডিসক্লোজ হয়েছে, মানে ক্লেম করেছে ইন্ডিয়ান আর্মি তারা হত্যা করতে সমাপ্ত করেছে। আইডি এক্সপার্ট আমি বলতে গেলে এবারে এই যে ভারতবর্ষের সরকার ভারতবর্ষের নাগরিককে হত্যা করছে, পাকিস্তানি মারছে না, সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে মারছে না, তারা ভারতবর্ষের একটা অন্য রূপ দেখতে চায়, আমাদের সরকার একটা অন্য রূপ দেখতে চায়। আমাদের সরকার ভারতবর্ষের নিজের নাগরিককে হত্যা করছে, তাদের বিরুদ্ধে ওয়ার ঘোষণা করছে, যুদ্ধ ঘোষণা করছে, তাদের টার্গেট করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আমরা এর রিফ্লেকশন মানতে পারছি না, এটা হচ্ছে বাস্তব সত্য। যারা পাচ্ছে তাদের মতন হক আমার নেই, আমি পাচ্ছি না। শীতল ষাটে পাচ্ছে, কবির কালাম পেরেছে, বারবারাও পেরেছে, আমি পারি না। এটা যখন বেড়ে উঠছে, আবার বেশ কিছু জনকে ওদের ভাষায় শহীদ হয়ে যেতে হয়েছে, অথবা আজকে কারণরা যেমন জেলবন্দি আছেন, বিমানটা করে কাউকে স্টার্টে নিয়ে চরণের মধ্যে তিনিও জেলবন্দি আছেন। তো আমি বলছি এই রিফ্লেকশন ও যেটা বলছে সেটা কিন্তু পাচ্ছে না, সেইখানে আমি বলছি আমি দোষারোপ করছি না। থিয়েটার পাচ্ছে না শুধু না, কোনো আর্ট ফর্মই এই সরাসরি এটা করে উঠতে পারছে না। এটা কেন তুমি বলছো আমি জানি না। যেমন ধরো এই পৃথিবীর বুকে একটা মানুষ কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, 2 বছর আগে তিনি মারা গেছেন, তার নাম বিট্টলরাও দাদা। তার প্র্যাকটিস দেখে তার ফলোয়ার কিন্তু 4-5টা নয়। তিনি যখন গান করেন আমি নিজের চোখে দেখেছি 5 থেকে 7 লাখ লোক একটা ময়দানে এসে জড়ো হয়েছে। এরকম লোক কিন্তু ভারতবর্ষের অনেক জায়গায় আছে। তুমি যদি বলো কাশ্মীর আছে, তুমি যদি বলো কেউ কিছু বলে, তুমি যদি বলো নর্থ ইস্ট অবশ্যই আছে। আমি নাম করে করে জায়গায় গিয়ে গিয়ে তোমায় বলে দেবো, কারণ আমি দেখেছি বাংলায় সেটা নেই। এই ফেলিওর কিন্তু স্বীকার করছে
আমি বলছি কি তুমি কি এটা ফেলিওর বলে মনে করো থিয়েটারে? আমি তো এটাকে কাউন্টার করার কথা ভাবি না, প্রথমেই বলেছি আমার থিয়েটার আমার নিজের আইডেন্টিফিকেশনের থিয়েটার। আমি না তো নানা রাস্তায় নাম পলিটিক্স হ্যাঁ বলবো। হ্যাঁ এক্স্যাক্টলি। না আপনি এটা কেন বলছেন? উনি ও কিন্তু খুব স্পষ্টভাবে বলছেন বলছে কিন্তু ওনার কনসেপ্ট একটা ও যেটা বলছে না উনিটা বলছে আমরা তো উনিটা বলছে হ্যাঁ হ্যাঁ তো আমরা কি এবার আমাকে একটা সিগন্যাল দেওয়া হচ্ছে? আচ্ছা এইখান থেকে আমার হ্যাঁ আপনার নামটা একটু আমার নাম অর্ক। হ্যাঁ শিওর 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 হ্যাঁ অ্যাকচুয়ালি ওর সাথে কাজ করার সুযোগটাই এবার এমনিতে অ্যাকচুয়ালি লোকটা আসলে নরম একটা ব্যাপার, মানে অনেকটা শক্ত তার ভিতরে একটু নরম মানুষ, সেটা আমি কাজ করি বলে কিছুটা হয়তো জানি। How to deal with violence? There is a lot of violence. There is a lot of gore. Is it a mechanism to cope with violence, or is it a way of ending violence? না এখন ভায়োলেন্স ওর রক্ত ওর যারা নাটক দেখেছে ছবি দেখেছে প্রচুর ভায়োলেন্স আছে, ভায়োলেন্স আছে। ওর থিয়েটারটা স্বাভাবিক। প্র্যাকটিক্যালি ও যেটা বলতে চাই How do you deal with violence and how do you work with violence in theatre today? আমি ওই আবারও হয়তো আমি এত তাত্ত্বিক কথায় বলতে চাইছি না, আমি আবারও একটা ডাইরেক্টরিক্যাল জায়গা থেকেই কথাটা বলার চেষ্টা করব। ভগৎকে যখন ফাঁসি দেওয়া হয়, ফাঁসির অর্ডার হয়ে গেছে ভগৎ সিং, তারপরে গান্ধীর ভাইসরয়ের সাথে দেখা করার একটা সুযোগ সারা ভারতবর্ষ চাইছিলেন, সমস্ত মানুষ চাইছিল যে গান্ধী একবার ভাইসরয়কে বলবেন যে ব্রিথিং করুন আপনারা এবং এটার ফল ভালো হবে। গান্ধী তার অহিংসাতে স্থিত থেকে এটা করেননি, উনি কোনো টুইট করেননি, আপিল করেননি। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে আমার আন্দাজে অন্যতম বড় ভায়োলেন্স ওটা। Non-violence is not দেখুন শ্রীরামকৃষ্ণ বললেই যে আমাকে মানতে হবে এটা ফাইন। আচ্ছা আমরা না যে জায়গায় এসেছি এখান থেকে আলোচনাটা আরো বিস্তৃত হতে পারে। ও থিওরিটিক্যাল বলছে যে ও যে পিঠগুলোর কথা বলছে সেই পিঠের মধ্যে দিয়ে আমাকে কাজ করতে হচ্ছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ মানে আমি মোটা বক্স এই জন্য একটু প্রশ্ন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা দুজনেই একজনের নাটক করেছি। আমরা তো সংস্কৃতি রাজনীতি দেশের আমার উৎপত্তির যে থিয়েটারটা আমি করেছি আমার মনে হচ্ছিল সেই কথাটা গুরুত্বপূর্ণ কথাটা আমার মনে হতে দেশের যারা রিভলিউশনারিস্ট, আমি রিভলিউশনারিস্ট নিয়ে আরো একটা থিয়েটার করেছি যারা দেখেছি প্রথম রাজনৈতিক হত্যা, তা সেই রিভলিউশন সম্পর্কে যে
যে অবস্থানের কথা উৎপল দত্ত বলেছেন, আগুন কিছু যে অবস্থানের কথা উৎপল দত্ত বলেছেন, সেটা ক্রিটিক্যাল অবস্থা, সেটা আমার কাছে খুব ঠিকঠাক মনে হচ্ছে। উৎপল দত্ত সেই অবস্থা নিয়ে ভেবেছেন। মূল শান্তি রায় চরিত্র, তার সঙ্গে তার অনুগামীদের সম্পর্ক, সেটা খুব সহজ নয়। আর আমার এই সহজ নয় বিষয়টাই ভালো লেগেছে, সব থেকে লেগেছে। ও অন্য ফিল করতে পারো উৎপল দত্ত বলেছে যে উৎপল দত্ত আমি কিভাবে দেখি তুমি বলে তো আসলে উৎপল দত্ত ক্লাসিক এক্সাম্পল হিসেবে রাখা হয়। আমি উৎপল দত্তকে ক্লাসিক বলে বলি। আমি ওই নাটকটা আমার কন্টেম্পোরারি মনে হয়েছে, আমার মনে হয়েছে যে সব থেকে কন্টেম্পোরারি কথাগুলো ওই নাটকটাতে আমি বুঝতে পারছি। এবং প্রায় কিন্তু নাটকটা তো ওই সময় লেখা, নাটকটা অনেকটা আগে লেখা। আমার সে কারণে উৎপল দত্তকে অনেক ক্ষেত্রেই মনে হয় ওই নাটকটার ক্ষেত্রেও যথেষ্ট মনে হচ্ছে প্রায় পারফেক্ট। দেখতে পাচ্ছি রসটা কি করতে চলেছে দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে, আমার মনে হয় যে এই সময় কথাগুলো অত্যন্ত জরুরি ভাবে বলছেন। আমার মনে হচ্ছে যে তিনি নাটকটা খুব ইমিডিয়েট থিয়েটার ছিল। ভালো লেগেছে। তো এইখানে আমরা জানি না আপনাদের কেমন লাগলো, আমরা খুব চেষ্টা করলাম স্বল্প পরিসরের মধ্যে দুজনের অবস্থানগত ফারাক ইত্যাদি বোঝাতে, দুজনের বেড়ে ওঠা বোঝাতে। থিয়েটারে বিভিন্ন রকম ক্রাইসিসের কথা এখানে আসতে পারত। বাণিজ্যিক থিয়েটার আছে, গ্রান্টের ব্যাপার আছে। আচ্ছা, এইখানে আমাদের বাধ্য হয়ে শেষ করতে হচ্ছে। আমরা ক্ষমা প্রার্থী, পরবর্তীকালে এই ধরনের কথাবার্তা করতে আমরা দুজনেই অবাধ আছেন। সবাইকে অনুরোধ করছি এতক্ষণ রইলেন যখন একটু বসুন। আসলে এই ধরনের আলোচনার মধ্যে কোনো শেষ হয় না, এটাকে বাধ্য হয়ে থামাতে হয়। আর একটু আমরা এই তিনজনকে একটুখানি সম্মান জ্ঞাপন করবো, সম্মাননা জ্ঞাপন করবো। তার আগে আমি আরেকবার বলে দিই, কালকে একাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে অথবা রবি ঠাকুরের অভিনয় রয়েছে সন্ধ্যে 6:30টায়। এবং আপনারা যারা এখানে এসেছেন তারা যদি চান কালকে আসতে, এবং আমরা চাইবো আপনারা আসুন, কালকে দেখুন, একটুখানি নামগুলো লিখে রেখে যান। আসন সংরক্ষণ করা থাকবে আপনাদের জন্য। আপনারা এসে নাম বললে আপনাদের আসন লিখে দেওয়া হবে। প্লিজ আপনারা একটুখানি কালকে অথবা রবি ঠাকুর একাডেমি অফ ফাইন আর্টসে সন্ধ্যে 6:30টায়। তো আমি এবার সম্মাননার জন্য ডেকে নেব, একসঙ্গেই আমি ডেকে নিচ্ছি শ্রীমতী অর্চনা মিল, সোমা দত্ত এবং লোপামুদ্রা নাহিনীকে। প্রথমে একদম শুরু করি এই অনুষ্ঠানের সঞ্চালক শ্রী দেবশঙ্কর মুখোপাধ্যায়কে সম্বর্ধনা জানাবেন শ্রীমতী অর্চনা মিল, গণকৃষ্টির অন্যতম সদস্য এবং অভিনেত্রী। সোমা দত্ত, সোমাদিকে বলছি শ্রী দেবাশিস রায়কে যুক্ত অথবা বাদ দিয়ে সম্মাননা জ্ঞাপন করার জন্য। স্মারক দেওয়া হচ্ছে। আর লোপামুদ্রা লাহিড়ী, গণনাট্যের সদস্য অভিনেত্রী লোপামুদ্রা লাহিড়ী সম্মান জানাবেন, সম্মাননা জ্ঞাপন করবেন শ্রী জয়রাজ ভট্টাচার্যকে স্মারক গাছ এবং আজকের অনুষ্ঠানে এখানে হিন্দি এবং আবার বলি কালকে অথবা রবি ঠাকুর সন্ধ্যে 6:30টায় একাডেমি অফ ফাইন আর্টসের মধ্যে আপনারা
নামগুলো লিখে রেখে যান যাতে আপনার জন্য আসন সংরক্ষিত থাকে।